আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। অদক্ষতা নাকি দুর্নীতি, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের ঠিক কি হয়েছে? বিন্দুমাত্র রাজনীতির রং না দেখা কর্তব্যপরায়ণ সৎ একজন অফিসার, নাকি মাননীয় স্বরাষ্ট্র সচিব যেমন বলছেন পদের এখতিয়ার না বুঝে বাড়াবাড়ি করে ফেলা একজন আইপিএস? একেবারে ইচ্ছাকৃত অনিয়ম নাকি বিশেষ পরিস্থিতির শিকার একজন জেলা শাসক? প্রশাসনের দুটো স্তম্ভ, আইএএস এবং আইপিএস, এই দুই স্তম্ভের ভেতর দ্বন্দ্ব যা একেবারে প্রকট হয়েছে। কোনটা? শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে যা হলো, কোনটার উত্তর খুঁজব, কোন দিকে এই ঘটনা আমাদের দিক নির্দেশ করছে, সেই নিয়ে আমাদের আজকের প্রতিপক্ষ। তার সঙ্গে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ আরেকটি অভিযোগ, খোদ দশকের পর দশক রাজ্য সরকারের মহাকার্যালয়ে থাকা খাস রাইটার্স বিল্ডিং জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। সেখানে গ্রেফতার হয়েছেন যিনি, তিনি কি নিছক পোকা মারতে কীটনাশক স্প্রে করছিলেন, কর্তব্য করছিলেন? বিরোধীরা বলছেন মশা মারতে তবে কি কামান দাগলো রাজ্য সরকার? সেই প্রসঙ্গেও আসবো এই প্রতিপক্ষের শেষ পর্বে, কিন্তু তার আগে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের ঘটনা। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন প্রাক্তন আইপিএস সন্ধি মুখোপাধ্যায়, আছেন বিশিষ্ট আইনজীবী সৈয়দ শাহী ইমাম, আছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, এবং আছেন চিত্রা নন্দী, জ্যোতির্ময় নন্দী, যিনি গ্রেফতার হয়েছেন মহাকরণে আগুন লাগানোর অভিযোগে তার মা। আমার অন্যদিকে আছেন সুমন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, আছেন উদয়ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, আছেন লেখক তিলোত্তমা মজুমদার, আছেন অপর্ণা নন্দী, জ্যোতির্ময় নন্দী তার স্ত্রী। আমরা এই অনুষ্ঠান শুরু করব, কিন্তু তার আগে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দুর্নীতির অভিযোগটা ঠিক কি? আবার সেই একই প্রশ্ন, দুর্নীতি নাকি অদক্ষতা? কি কি দুর্নীতির মূল যদি অভিযোগগুলো আমরা দেখি, শিলিগুড়ি শহরে সিসিটিভি বসাতে 8 কোটি টাকার অনিয়মের অভিযোগ। শ্মশানে 3টি বৈদ্যুতিক চুল্লি বসানো হয়েছে, যেগুলোর খরচ সর্বোচ্চ 2 কোটি টাকা, অথচ এই চুল্লি বসাতে বরাদ দেওয়া হয়েছে 48 কোটি টাকার। এছাড়া মহানন্দা অ্যাকশন ফ্যানে বিন্দুমাত্র কাজ হয়নি, অথচ ব্যয় দেখানো হয়েছে 17 কোটি টাকা। অভিযোগগুলো ঠিক কি? এ যেন পুকুর চুরি, শ্মশানের চুল্লি থেকে নিকাশি। এসজেডিএ কাণ্ডে দুর্নীতির অভিযোগ ছত্রে ছত্রে। চুল্লি কেলেঙ্কারি, ময়ানগুড়ি, মালবাজার, বাগডোগরা, 3 জায়গায় তৈরি হবে 3টি বৈদ্যুতিক চুল্লি। উদ্যোগী এসজেডিএ, কিন্তু সেখানেও দুর্নীতির থাবা। আমি এখন দাঁড়িয়ে আছি মালবাজার পৌরসভার শ্মশান ঘাটে। এখানেই কথা ছিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে একটি বৈদ্যুতিক চুল্লির কাজ হবে, কিন্তু সেই কাজ শুরু হওয়ার পর 6 মাস পর কাজটা বন্ধ হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, 3টি বৈদ্যুতিক চুল্লি বসাতে প্রতিটির জন্য 16 কোটি টাকা করে মোট 48 কোটির বরাদ দেয় এসজেডিএ। অথচ দরপত্র থেকে পুলিশ জানতে পেরেছে এক একটি চুল্লি বসাতে খরচ মাত্র 2 কোটি টাকা। দুর্নীতির অভিযোগ এখানেই শেষ নয়। অভিযোগ, নথি বলছে দরপত্র খোলার 4 দিনের মধ্যেই সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে টাকাও দিয়ে দেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত ঠিকাদাররা বলে থাকেন টাকা পেতে পেতে জুতোর সুতলাক হয়ে যায়। আর এসজেডিএতে দরপত্র দিলেই প্রকল্পের অগ্রগতি যাচাই না করেই পাওয়া যায় টাকা। অভিযোগ, শ্মশানে বৈদ্যুতিক চুল্লির জন্য ঠিকাদার সংস্থাকে টাকা দিয়ে দেওয়া হলেও মালপত্র পড়েনি এতটুকু, কিন্তু টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। নিকাশি প্রকল্পে দুর্নীতি, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের ক্ষেত্রেও দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এসেছে। এসজেডিএর এক ইঞ্জিনিয়ারের দায়ের করা এফআইআর অনুযায়ী 2012-র 17ই অগস্ট ফুলবাড়ি দূরদর্শন কেন্দ্রের কাছে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের জন্য কোটেশনের নোটিশ জারি হয়। 22 তারিখ টেন্ডার খোলা হয়। ওই দিনই সর্বনিম্ন দর দেওয়ায় একটি সংস্থাকে 10,57,57,740 টাকার বিনিময়ে কাজের বরাদ দেওয়া হয়। কিন্তু অভিযোগ, পরে দেখা যায় ওই সংস্থার দেওয়া দরপত্র আসলে ছিল 8,07,57,740 টাকা। পরে তা বদলে দেওয়া হয়। শুধু এই নয়, পুরো কাজ না করার আগেই সংশ্লিষ্ট সংস্থাকে 2 দফায় টাকাও মিটিয়ে দেওয়া হয়। অর্থাৎ মূল দরপত্রের চাইতে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে 2 কোটি টাকা বেশি পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আরও একটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের ক্ষেত্রেও ওই একই ঠিকাদার সংস্থাকে জাল নথি তৈরি করে আসল দরপত্রের চেয়ে 2 কোটি টাকা বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। অভিযুক্ত এই ঠিকাদার সংস্থার কলকাতার অফিস ইতিমধ্যেই সিল করে দিয়েছে পুলিশ।
কলকাতায় বিপ্লবী রাসবিহারী বসু রোডে ঠিকাদারি সংস্থার এই অফিস পুলিশ সিল করে দিয়ে গেছে। অভিযোগ, 5 কোটি টাকায় কাজ করতে চেয়েছিল এই ঠিকাদার সংস্থা, কিন্তু এসডিজিএ কর্তৃপক্ষ 5 কোটির বদলে 7 কোটি টাকায় কাজের বরাত দেয়। অল্প কিছুদিনের মধ্যেই অগ্রিম সমস্ত টাকাই দিয়ে দেওয়া হয়, কিন্তু অভিযোগ, কাজের কাজ কিছুই হয়নি। জোড়াপানি নদী সংস্কার কেলেঙ্কারি। 2012 সালের 12ই অক্টোবর জোড়াপানি নদী সংস্কারের জন্য একটি সংস্থাকে বরাত দেয়া হয়। অভিযোগ, 1000 ঘনমিটার মাটি কাটার কথা থাকলেও নথিতে তা 1 লক্ষ ঘনমিটার লেখা হয়। এরপর ওই ঠিকাদার সংস্থাকে 9 কোটি টাকা প্রদান করা হয়। সিসিটিভি দুর্নীতি। শিলিগুড়ি শহরে সিসিটিভি বসানোর ক্ষেত্রেও প্রায় 8 কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠছে। অনেক ক্ষেত্রে ওয়ার্ক অর্ডার ইস্যুর 48 ঘন্টার মধ্যে ঠিকাদার সংস্থার টাকা মিটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। সনদ ঝা, সমিত সেনগুপ্ত ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। প্রাক্তন আইএএস বিক্রম সরকার আমাদের সঙ্গে আছেন, প্রাক্তন আইপিএস সন্দীপ মুখোপাধ্যায় আছেন। বিক্রমবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, প্রশাসনের দুটো স্তম্ভ আইএএস এবং আইপিএস, এই দুই লবির ভেতরে দ্বন্দ্ব, এই যে গোটা ব্যাপারটা, এটা কি জয়রামন ভার্সেস কিরণ কুমার, আইপিএস ভার্সেস আইএএস লবির দ্বন্দ্ব এইভাবে দেখবেন? একদমই না, একদমই না। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে একটা এনকোয়ারি করা, করাপশনের ব্যাপার নিয়ে এনকোয়ারি করা। এনকোয়ারি করার যে কাজ, যাকে যা ভার দেওয়া হয় সেটা করবে, এবং যাকে সন্দেহ করা হচ্ছে তার কাজের সবকিছু খবর তারা নেবে, এনকোয়ারি করে বের করবে। এর মধ্যে আমি কোনোভাবেই আইএএস আইপিএস এর ব্যাপার বলে মনে করি না। আপনাদের মনে করিয়ে দিই, আমি নিজে আইপিএস এ ছিলাম, পরে আইএএস হয়েছিলাম, কিন্তু আমার কোনোদিন মনে হয়নি যে এরকম একটা সিচুয়েশন হবে, এবং এটা এইভাবে স্টাডি করাটা ঠিক হবে না। ফাইন। সন্দীপবাবু, এই একই বিষয়, একই প্রশ্ন আপনার কাছে থাকবে। অ্যাকচুয়ালি যে ঘটনা শিলিগুড়িতে হয়েছে, সেখানে আইএএস আইপিএস এই বিষয়টি এইভাবে দেখাটা একেবারেই অবান্তর। এটা ভাবার কোনো কারণ নেই যে আইএএস অফিসার কেউ তিনি ঘুষ খেয়ে সম্পদ বাড়াচ্ছেন, এবং তার সহকর্মী আইএএস অফিসার তারা খুবই খুশি যে আমাদের সহকর্মীরা তারা তাদের সম্পত্তি বৃদ্ধি হচ্ছে, কিংবা উল্টো দিকে পুলিশও একই রকম। বরং যে তাদের মধ্যে যারা দুর্নীতি পরায়ণ সহকর্মী থাকেন, তারা চান তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, না নিলে তারা বিরক্ত হন। কারণ যে তাদের ভাবমূর্তি নষ্ট হয়, সেটা কিন্তু আমাদের অ্যাফেক্টেড সবাই। তো এটার মধ্যে একেবারেই আইএএস আইপিএস এটা নিয়ে বলার একেবারেই কোনো মানে হয় না। কারণ এই যে ঘটনাটা ঘটেছে, কিছুটা বলতেই হয়, মানে যেভাবে এই মানে চুরি হয়েছে, আর সবকটা মানুষের প্রতিদিনের জীবনে সুবিধা হয়, সেই কটি প্রজেক্ট, সেই ব্যাপারে যেভাবে অগ্রিম টাকা দেওয়া, কোটি কোটি টাকা, এটা কিন্তু খুব বহু রকম দুর্নীতির আমরা দেখেছি আমাদের তদন্ত সুবাদে, কিন্তু এইরকম খুব কম দেখা যায়। এবং যেখানে যে অফিসারটি ছিলেন সিইও, তিনি প্রায় 2 বছরের কম সময় ছিলেন ওখানে, এই আমাদের এই সিইওর পদে, এবং তারপরে যারা আছেন কমিটির মধ্যে, প্রথম দিকে খুব দ্রুততার সঙ্গে সরকার তারা পরপর ব্যবস্থা নিয়েছেন। তৎকালীন চেয়ারম্যানকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো কেস বা সেখানে মামলা রুজু করা হয়েছে, দ্রুত তদন্ত হচ্ছিল, 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে কয়েকজন গভর্নমেন্টের ইঞ্জিনিয়ার, একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তারপরে ঢিলেমিটা শুরু হলো, এবং এই যে অফিসারটি গোদারা কিরণ কুমার, এইরকম দুর্নীতির একটা বড় ঘটনার পরে সরিয়ে তাকে উত্তরবঙ্গেরই আরেকটি জেলা মালদহ জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করা হলো। সেটা সেই তার জেলার যারা মানুষ, তাদেরও যে কেমন লেগেছে যে সেখান থেকে এইরকম একটি যেটা ওখান থেকে যে অবস্থা, যে পুলিশ এসেছেন ওই জেলাতে দেওয়া হলো, এবং ওকে তো কদিন পরে যদি তদন্ত হয় তাকে তো ডাকতেই হবে, তার দুর্নীতিতে তার কি ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন করাই হবে, এটা তো জানা কথাই। ওইখানে একেবারে সন্দীপবাবু, এইখানেই আবার আপনার কাছে আসবো, আমি বিক্রমবাবুর কাছে যাব। এই যে তার ভূমিকা এবং যে অভিযোগ, ধরা যাক একজন দুর্নীতিগ্রস্ত আইএএস অফিসার, একজন আইপিএস, কর্তব্যরত আইপিএস, কি তাকে গ্রেফতার করার যদি সাক্ষ্য প্রমাণ তার হাতে থাকে বলে তিনি দাবি করেন, গ্রেফতার করার আগে আইনটা কি বলছে? তাকে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে?
ক্রিমিনাল প্রসিডিওর কোডে ইনভেস্টিগেশন করে অ্যারেস্ট করাতে কোনো বাধা নেই। ইনভেস্টিগেশন করে যদি দেখে যথেষ্ট প্রমাণ রয়েছে যাতে করে মনে হচ্ছে এই দোষ করেছেন কোনো কেউ, তাকে অ্যারেস্ট করতে পারেন। তার আগে কি কোনো অনুমতি নেওয়ার ব্যাপার থাকে বিক্রমবাবু? মানে সাধারণত এমএলএদের ক্ষেত্রে যেমন গ্রেফতার করে বিধানসভাকে জানাতে হয়, এমপিদের ক্ষেত্রে গ্রেফতার করে সংসদকে জানাতে হয়, সেই রকম গ্রেফতারের আগে রাজ্য সরকারকে জানাতে হবে, এই রকম কোনো আইন আছে নাকি গ্রেফতার করে জানানোই যথেষ্ট? রাইট ডাউন টু দি লোকাল লেভেল। আর একটা হচ্ছে ডিজি অফ পুলিশ এবং তার নিচে সবাই রয়েছে। এটা যদি তাই হয় তাহলে সবচেয়ে ভালো হয় এটা জানিয়ে করা যে এরকম একটা হতে চলেছে এবং অ্যারেস্ট করার দরকার হয়ে পড়তে পারে, তাহলে নিশ্চয় করতে পারে। আমি শুনেছি 1994 সালে সুপ্রিম কোর্টে এরকম একটা যোগিন্দর সিং এর কেস উত্তরপ্রদেশের এসেছিল। তাতে সুপ্রিম কোর্ট কতগুলো অবজারভেশন দিয়েছিলেন, তাতে বলেছিলেন যে সিআরপিসিতে ক্রিমিনাল প্রসিডিওর কোডে পরিষ্কার কিছু কথা নেই, কতগুলো গ্রে এরিয়া রয়েছে, ডিসক্রিপশনের ব্যাপার আছে, সেই জায়গাতে পরিষ্কার করে দেওয়া দরকার। কিন্তু সেটা হয়নি বলে কতগুলো মডেল তো কিভাবে করা যেতে পারে সুপ্রিম কোর্ট 94-এ এই কথাটা বলেছিল। তার মধ্যে যে কথাগুলো এসেছে সেটা যদি ইনফ্লুয়েন্স না করে বা করার মতো অবস্থায় না থাকে ইনভেস্টিগেশন, এবং যদি সে পালিয়ে যাওয়ার ব্যাপার না থাকে, তাহলে এসব ক্ষেত্রে অ্যারেস্ট করার ব্যাপারে ওয়ান হ্যাজ টু বি কেয়ারফুল। তো এটা এই জায়গাটায় এইখানেই আমার পরের প্রশ্ন যে একজন ডিএম যথেষ্ট ক্ষমতাশালী সর্বোচ্চ পর্যায়ের আইএস, তিনি ইনফ্লুয়েন্স করতে পারবেন না, সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না বা সাক্ষ্য লোপাটের চেষ্টা করতে পারবেন না, এইটা ভাবা কি ঠিক? তিনি তো অবশ্যই অত্যন্ত ক্ষমতাশালী। আমি বলি উনি তো ডিএম জলপাইগুড়ির নন, বা ডিএম কুচবিহারের নন, বা ডিএম দার্জিলিংয়ের নন, উনি ডিএম মালদা। ডিএম মালদার ওখানে শিলিগুড়িতে যে কাজ হচ্ছে, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির যে কাজ, সেখানে কোনোভাবেই তার কোনো রোল থাকতে পারে না। এবং সেখানে তো আর একজনও চিফ এক্সিকিউটিভ অফিসার কেউ এসেছেন, বর্তমানে আছেন, তো তিনি সেগুলো দেখবেন। সুতরাং ওখানে ইনফ্লুয়েন্স করার যে অবস্থা সেরকম অবস্থা আমার। বাট ইন এনি কেস আমি যেটা বলছি অন দি বেসিস অফ দ্য রিপোর্টেড ম্যাটার্স, আমার কাছে তো সেরকম কিছু নেই। আর একটা কথা হচ্ছে যে গভর্নমেন্টকে এই যেহেতু একটা, আমি প্রথমে মনোধিক স্ট্রাকচার, গভর্নমেন্টকে জানিয়ে করা উচিত, এটা বলেই আমি মনে করি। তবে আমি খবরের কাগজে যা দেখছি, সংবাদপত্রে যা দেখছি, তাতে করে বলা হচ্ছে যে যে তিনি শিলিগুড়ির যিনি পুলিশ কমিশনার ছিলেন, তিনি বিভিন্ন সময়ে আগেকার যিনি ডিজি ছিলেন তাকেও জানিয়েছেন এবং বর্তমান ডিজি তাকেও জানিয়েছেন। এটাই যদি হয় তাহলে একটা জিনিস বুঝতে হবে যে গভর্নমেন্টের টপ লেভেলে কোনো ডিসিশন তারা নিতে পারেনি বা নেয়নি, যে কোনো কারণে হোক, মেবি রাজনৈতিক কারণে হতে পারে। সন্দীপবাবু, আপনার কাছে যে সরকারকে জানানোর ক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে জানানো হয়নি, জয়রামন জানাননি, সেক্ষেত্রে তিনি কি গ্রেফতার করতে পারেন? একটা কথা একেবারেই পরিষ্কার, এর মধ্যে কোথাও কোনো দ্বিধা নেই যে 157 নম্বর সিআরপিসিতে ক্রিমিনাল প্রসিডিওর কোর্টে, সেখানে কিন্তু পুলিশ অফিসার যারা তদন্তকারী অফিসার, মানে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ থাকলে অবশ্যই গ্রেপ্তার করতে পারেন। সেখানে কোনো পদের অফিসার কিছু করতে গেলে কারো অনুমতি নেওয়া এই কথা কোথাও নেই। কিন্তু একটা কনভেনশন একটা আছে, এবং যেটাকে রীতি বা প্রথা বলা যায়,
যেহেতু সরকারি উচ্চ পদে আছেন, সরকারকে জানিয়ে এটাকে করা ভালো বা জানানো ভালো। আপনি বলছেন প্রোটোকল, সঙ্গে এটা প্রোটোকল ঠিক নয়, কনভেনশন বলাই রীতি। কিন্তু এবং যেটা অবশ্য আমি দেখলাম আজ কাগজে মুখ্য সচিব বলেছেন নাকি সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ কোনো কেসের ব্যাপারে আছে। কিন্তু এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রুত প্রথম দিকে সদিচ্ছা সরকারের, তাদের ধন্যবাদ প্রাপ্য অবশ্যই। 10 জনকে গ্রেপ্তার করা হলো, তার মধ্যে 2-3 জন ইঞ্জিনিয়ার আছেন, একজন ইঞ্জিনিয়ার আছেন। তারপর থেকে ঢিলেমি শুরু হলো। মিস্টার জয়রামন, যা আমরা দেখলাম খবর কাগজে বার শুনলাম কিছু মানুষের কাছে, উনি 6 মাস আগে কয়েকটি চিঠি পাঠিয়েছেন পরপর, সেখান থেকে কোথাও কোনো উত্তর আসছিল না। এটাও ধারণা করাটা খুবই স্বাভাবিক যে এরপর থেকে ঢিলেমি শুরু হলো, কারণ যাদের গ্রেপ্তার করা হলো তারপরে যেতে গেলে আপনা থেকেই এই আইএএস অফিসার সিইও তাকে এবং আরো কয়েকজন যিনি ওই বোর্ডের মেম্বার তাদের কিন্তু এরপরে ওদের পালা, কারণ এদের কাছ থেকে যথেষ্ট ওরা সাক্ষী পেয়েছেন, ওদের কাছে ডকুমেন্টেড এভিডেন্স আছে যে কার কার ইনভলভমেন্ট, কাদের আদেশে। কারণ এক্সিকিউটিভ যিনি আছেন তার আইনজীবী যাকে জামিন পেলেন তিনি বলেছেন যে তাহলে সমস্তটা ওরা করেছেন ওদের আদেশে, সিইওর আদেশে। এবং সিইও নাকি শুনলাম উনি বলেছেন যে যারা বোর্ডের মেম্বার বা চেয়ারম্যানের আদেশে কাজ করেছেন, এবং তারপর থেকে আর কোনো চিঠির কোনো উত্তর আসে না। মিস্টার শ্রী জয়রামন একটি প্রায় লেজেন্ডারি অফিসার, ওর সততা, ওর নিষ্ঠা, ওর নেতৃত্ব প্রায় গল্প কথার মতো। আপনারা আমি জয়রামনের প্রসঙ্গে আসবো। আমার মনে একটাই কারণে ওই গ্রেপ্তার করার যে আদেশ সহজে আসবে না উনি বুঝতে পেরেছেন। উনি সিবিআই এ 5 বছর ছিলেন এবং এই তদন্তের অন্ধে সন্ধে উনি জানেন এবং করেন যে উনি একেবারে নীতিনিষ্ঠ হয়ে এবং এটা প্রয়োজন মনে করে জনস্বার্থে উনি করেছেন, যেটা সমস্ত মানুষের আন্তরিকভাবে এটাকে গ্রহণ করা। নিজেও যেটা বলছেন যে দাবি করছেন যে জনস্বার্থে করা হয়েছে এই গ্রেফতার। আমরা দ্রুত একবার দেখে নেব যেটা সন্ধিদা বলছিলেন যে এখনো পর্যন্ত এই শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের ক্ষেত্রে কাকে কাকে জেরা করা হয়েছিল দেখব। এসজেডিএ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হয়েছেন মালদার জেলা শাসক গোদালা কিরণ কুমার। কিন্তু তিনি জামিন পেলেও এসজেডিএ বিতর্ক যে ক্রমেই দানা বাঁধছে তা ঘটনা পরম্পরা থেকে স্পষ্ট। প্রতিদিনই উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। এসজেডিএ কেলেঙ্কারিতে কিরণ কুমারের গ্রেফতারির পর হইচই শুরু হলেও পুলিশ কিন্তু দীর্ঘদিন ধরেই ঘটনার তদন্ত করেছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ বা এসজেডিএর চেয়ারম্যান পদে নিয়োগ করা হয় তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে। একাধিক উন্নয়ন প্রকল্প নেয় এসজেডিএ, কিন্তু এরপরই একাধিক প্রকল্প ঘিরে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। 14 মার্চ 2013 মুখ্যমন্ত্রীর নির্দেশে এসজেডিএর চেয়ারম্যান পদ থেকে তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে। শুরু হয় বিভাগীয় তদন্ত। 17 মে 2013 এসজেডিএর দপ্তরে পুলিশি হানা। 6 জুলাই 2013 মালদায় গিয়ে জেরা করা হয় এসজেডিএর প্রাক্তন সিইও তথা বর্তমানে মালদার জেলা শাসক গোদালা কিরণ কুমারকে। 3 আগস্ট 2013 শিলিগুড়ি ডেকে জেরা করা হয় কিরণ কুমারকে। 5 থেকে 8 আগস্ট 2013 রুদ্রনাথ ভট্টাচার্য এসজেডিএর 3 সদস্য তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মা, জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি চন্দন ভৌমিক এবং কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একই সঙ্গে কিরণ কুমারকে গ্রেফতারের অনুমতি চেয়ে ডিজির কাছে আবেদন করেন শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার কে জয়রামন। 23 অক্টোবর 2013 ডিজি এবং মুখ্য সচিব কিরণ কুমারের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত রিপোর্ট চান। 27 অক্টোবর 2013 জেরায় ডাকা হলে অসুস্থ বলেও অনুপস্থিত থাকেন কিরণ কুমার। ডিজিকে রিপোর্ট দেন জয়রামন। 29 নভেম্বর 2013 শিলিগুড়ি থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় কিরণ কুমারকে। 24 ঘন্টা পরই গ্রেফতার করা হয়। এরপর 24 ঘন্টার মধ্যেই অবশ্য জামিন পেয়ে যান তিনি। ইতিমধ্যেই এসজেডিএর তৎকালীন চেয়ারম্যান তথা শিলিগুড়ি তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য, মাটিগাড়া নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার, শিলিগুড়ি পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা রঞ্জনশীল শর্মা এবং তৃণমূলের জলপাইগুড়ি জেলার সাংগঠনিক সভাপতি চন্দন ভৌমিককে জেরা করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে সিপিএম। ঘটনার সিবিআই তদন্তের দাবিও জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে তদন্তের জল কত দূর গড়ায় সেটাই দেখার। এবিপি আনন্দ। এই ঘটনা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্য সচিব, সংবিধান এবং বিশিষ্ট আইনজীবীরা ঠিক কি বলছেন তাও দেখাবো।
দুর্নীতির অভিযোগে মালদার জেলাশাসক গোদালা কিরণ কুমারকে গ্রেপ্তার করায় শিলিগুড়ির পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কে জয়রামনকে। আর এ নিয়েই তৈরি হয়েছে জোর বিতর্ক। মুখ্য সচিব বলছেন, সাধারণভাবে কোনো পদস্থ আধিকারিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগে রাজ্য সরকারের অনুমতি নেওয়া বা জানানো প্রয়োজন। এত সিনিয়র অফিসারকে কিছু করার আগে রাজ্য সরকারের অনুমতি নেওয়া প্রয়োজন, অথবা রাজ্য সরকারকে জানানো প্রয়োজন। মুখ্য সচিব যা বলছেন, আইনেও কি তাই বলা আছে? আইনজ্ঞরা বলছেন না, প্রশাসনের শীর্ষ কর্তাদের জানানো রীতি হতে পারে, কিন্তু সেটা আইন নয়। ভারতীয় ফৌজদারি কার্যবিধির 41 নম্বর ধারা অনুযায়ী কাউকে গ্রেপ্তার করা হয়। গোদালাকেও এই ধারাতেই গ্রেপ্তার করা হয়েছে। এই ধারায় কোথাও বলা নেই কোনো জেলাশাসক পদমর্যাদার কোনো আধিকারিককে গ্রেপ্তার করার আগে উপর মহলের অনুমতি নিতে হবে। তবে পদস্থ আমলাদের বিরুদ্ধে কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে চার্জ গঠনের আগে সরকারের অনুমতি নেওয়ার কথা অবশ্য বলা আছে ভারতীয় ফৌজদারি কার্যবিধির 197 নম্বর ধারায়। অর্থাৎ গ্রেপ্তারি, তদন্ত ও চার্জশিট পেশের আগে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। দুর্নীতি দমন আইনের 19 নম্বর ধারাতেও একই কথা বলা আছে। আমাদের একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে। সেই অ্যামেন্ডমেন্টে 41A তে পুলিশ অফিসার অলওয়েজ আসামিদের ডাকতে পারে। সেখানটায় অ্যারেস্ট করাটা একদম অ্যাবসলিউটলি নট নেসেসারি। কিন্তু তারপরে যখন ওকে জেরা করতে করতে যদি দেখে যে হ্যাঁ ওকে অ্যারেস্ট দরকার, তারপরে অ্যারেস্ট করতে পারে। তাহলে তো খুন করে যদি ডিএম খুন করে তাহলে কি পারমিশন লাগবে না? আন্ডার দিস প্রভিশন অর্থাৎ সেকশন 41 সেরপেসি, এনি পুলিশ অফিসার ক্যান কজ অ্যারেস্ট অফ এনি পার্সন। এই এনি পার্সন কথাটার উপরেই এমফ্যাসিস দেওয়া হয়েছে এই সেকশনটায়। এই এনি পার্সনের ক্ষেত্রে কোনো ব্যতিক্রমের কথা বলা হয়নি। কে জয়রামনকে শিলিগুড়ির পুলিশ কমিশনার পদ থেকে সরানো প্রসঙ্গে মুখ্য সচিবের দাবি, যা পদক্ষেপ করা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই করা হয়েছে। কোন নির্দেশ খোলসা করেননি মুখ্য সচিব। আইনজীবীরা বলছেন, গ্রেফতারি সংক্রান্ত সুপ্রিম কোর্টের দুটি বহু আলোচিত রায় রয়েছে। ডিকে বসু বনাম পশ্চিমবঙ্গ সরকার মামলা এবং যোগিন্দর কুমার বনাম উত্তরপ্রদেশ সরকার মামলা। এই দুটি ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশিকা দিয়েছে, গ্রেপ্তারির সময় এবং তার অব্যবহিত পরে হেফাজতে নেওয়া ব্যক্তির ক্ষেত্রে তদন্তকারী সংস্থা কি কি পদক্ষেপ করবে। গ্রেপ্তারির আগে কোনো আগাম অনুমতির দরকার কিনা, এ দুটি রায়ে সে প্রসঙ্গে কোনো কথাই বলা নেই। ফলে মুখ্য সচিবের দাবি নিয়েই আইনজীবী মহলে প্রশ্ন উঠছে। এদিকে গোদালা কিরণ কুমারকে গ্রেপ্তার করা কেন ঠিক হয়নি তার পক্ষে যুক্তি দিতে গিয়ে মুখ্য সচিব বলেন, যখন অভিযুক্তের পালিয়ে যাওয়ার, সাক্ষীদের প্রভাবিত করার বা সাক্ষ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থাকে তখনই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু গোদালা কিরণ কুমারের ক্ষেত্রে এর কোনোটাই প্রযোজ্য নয়। একটা কন্ডিশনও তো অ্যাপ্লিকেবল ছিল না। সে পালিয়েও যাচ্ছে না, সে উইটনেসকে এফেক্ট করছে না, সে এভিডেন্স ট্যাম্পারও করছে না, সে কারণ কি সে অবস্থলে নেই। সুতরাং আমার মনে হয় দেয়ার হ্যাজ বিন সাম এক্সিডিং অফ দ্য ব্রিফ, অ্যান্ড এটা করা বোধহয় সমীচীন হয়নি। কিন্তু বিভিন্ন মহল প্রশ্ন তুলছে, মুখ্য সচিব কিভাবে, কোন যুক্তিতে গোদালার উপর এতটা ভরসা করছেন? জেলা শাসকের মতো একজন প্রভাবশালী আধিকারিকের পক্ষেই তো ক্ষমতার অপব্যবহারের সম্ভাবনা বেশি। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। সৈয়দ শাহী ইমামের কাছে আসবো। আপনার কি মনে হয় যে এইখানে আইন যা বলছে জয়রামন তা মানেননি, ঘোরতর বেআইনি কাজ করেছেন, নাকি তিনি কনভেনশন রীতি মানেননি? আর যদি কনভেনশন না মেনে থাকেন সেটা আইনত কি দণ্ডনীয়, বা তাকে তার পদ থেকে সরানো যায়? কমিশনার হিসেবে উনি যা করেছেন একদম 100% কারেক্ট। চিফ সেক্রেটারি আমি জানি না কেন একটা আইএএস অফিসারকে শিল্ড করছেন, যেহেতু উনি নিজে আইএএস অফিসার। আর এত ওপেন স্টেটমেন্ট দেওয়ার, আপনি আপনার আমলার বিরুদ্ধেই তো স্টেটমেন্ট দিচ্ছেন। একদিন পুলিশ যায়, কোর্টে রিমান্ড দেয় যে ওনাকে ইন্টারোগেট করে অনেক কিছু পাওয়া যাবে, 5 দিনে পুলিশ কাস্টাডি হয়ে যায়। নজিরবিহীন এস্টাবলিশমেন্ট দেখছি আমরা পশ্চিমবাংলায়, রোজ রোজ একটা নতুন নতুন গল্প আইনের বেরোচ্ছে। সেকেন্ড ডে কী হয়ে গেল ফ্রম রাইটার্স বিল্ডিং টিল শিলিগুড়ি, যে পাবলিক প্রসিকিউটরও অপোজ করবে না, আর যেহেতু উনি ডিএম বেল পেয়ে যাবেন আইএস অফিসার বলে, আর যারা আদার সিভিল সার্ভিসগুলো রয়েছেন ওখানে, সিআরপিসি বা কনস্টিটিউশন বা যে কোনো আইন ডিফারেন্সিয়েট করে বিটুইন গভর্নমেন্ট সার্ভেন্টস? উনি একটা আইএস অফিসার, উনি গভর্নমেন্ট সার্ভেন্ট, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট সার্ভেন্ট, একটা ক্লার্ক গভর্নমেন্ট সার্ভেন্ট, প্রোটেকশন ইকুয়াল পাবে। হ্যাঁ, স্টেটাস কখন দেখা হয়? আর্টিকেল 14-এ,
যখন ওই ধরনের 2-3 জন আসামি একসাথে থাকে, ওখানে যদি ইনইকুয়ালিটি থাকে তখন বোঝা যায়, আদারওয়াইজ দের ইজ নো ইনইকুয়ালিটি এনিওয়ার। যে আর আমার কোনো ভুল কাজ করেননি, আননেসেসারি একটা ইস্যু করে দিচ্ছে। আর অমিত মিত্র আমার মনে হয় না উনি যে সুপ্রিম কোর্ট করছেন, উনি সুপ্রিম কোর্টের জাজমেন্ট পড়েছেন, লেটেস্ট যে জাজমেন্ট এসছে সেটা পড়েছেন। উনি যেটা বলছেন সেটা সিবিআই। অনেকে বলছেন যে উনি যদিও মেনশন করেননি কি বলছেন, কিন্তু যোগিন্দর কুমার ভার্সেস স্টেট অফ ইউপির কেসটা বলছেন, সিবিআই রেফারেন্সটা উনি দিচ্ছেন। তো পুলিশ রেগুলেশন বেঙ্গল নেই আর পশ্চিমবাংলায়, বা পুলিশ রেগুলেশন ক্যালকাটা নেই যে উনি মানে দিল্লি পুলিশ অ্যাক্টে চলে যাচ্ছেন। আউট অফ দ্য ওয়ে গিয়ে কাউকে শিল্ড করলে এটাই হয়। ইটস আ ভেরি সরি স্টেট অফ অ্যাফেয়ার্স যেটা চিফ সেক্রেটারি প্রোটেক্ট করছে। কেন সারা ভারতবর্ষ দেখছে না, পুরো পৃথিবী দেখছে কি হচ্ছে। রোজ একটা নতুন নতুন এক্সাম্পল পশ্চিমবাংলায় সেট হচ্ছে। 1.5 বছরের মধ্যে 2টো কমিশনার চলে গেল, ফ্রম ক্যালকাটা, ফ্রম শিলিগুড়ি। পুলিশ কাজ করে না সবাই বলে, যখন পুলিশ কাজ করে তখন কাজ করতে দেওয়া হয় না। কি করেছিল সে? তার কোথায় আছে? সিআরপিসি প্রোটোকল জানে না, সিআরপিসি কনভেনশন জানে না, কোন আইএস লবি কত স্ট্রং, কোন আইপিএস লবি কত স্ট্রং, এটা আইন জানে না। আইন জানে হি ক্যান অ্যারেস্ট, তিনি অ্যারেস্ট করেছেন। বাট টু ওয়ার্ক হিয়ার ইন বেঙ্গল নাও ইন্ডিপেন্ডেন্টলি ইজ ভেরি ডিফিকাল্ট। আর ম্যাজিস্ট্রেট সাহেব কি করলেন? এর আগে একটা প্রোগ্রামে আপনাকে আমি বলেছিলাম যে ঠিক আছে পুলিশ তো কথায় উঠে বসে, আমি সেই পার্টে আসবো। তার আগে আপনার প্রশ্ন থাকবে যে এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে তাহলে আপনার কথা অনুযায়ী যে আইএস লবি যথেষ্ট স্ট্রং, সরে যেতে হলো কমিশনারকে। অফকোর্স চিফ সেক্রেটারি ইজ অলওয়েজ দি আইএস, তারাই তো চালায়। আমরা মনে করি যে আমলা কিছুই নয়, পলিটিক্যাল মাস্টাররাই সব কিছু করে, আলটিমেটলি নট। কিন্তু আজকে তো দেখিয়ে দিল না, এত কারাপ্ট অফিসার যার বিরুদ্ধে 8খানা মামলা রয়েছে। There are so many cases pending against him. Out of the way গিয়ে আপনি কেন তাকে প্রোটেকশন দিচ্ছেন? কি ব্যাপারটা কি? What are you trying to really establish? Does it percolate from there to writers? Or there is a surrounding atmosphere যেখানে সবাই কারাপ্ট ইকুয়ালি বলে বাঁচাতে হচ্ছে? বা যদি তাকে যদি না বাঁচাতে হতো তাহলে ওনার নাম হয়তো চলে আসতো। কিছু তো আছে। আউট অফ দ্য ওয়ে গিয়ে শিল্ড করবেন কেন? ব্যুরোক্রেসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট না? সুপ্রিম কোর্ট তো রিসেন্ট জাজমেন্ট দিয়েছে ব্যুরোক্রেসির সম্বন্ধে, সেটা তো উনি বলছেন না that the bureaucracy should be independent. They should show their independence, they should show their integrity. একটা পুলিশ অফিসার ইন্টেগ্রিটি দেখালো, ট্রান্সফার হয়ে গেল। যতক্ষণ এক্স ক্যালকাটা কমিশনার ইন্টেগ্রিটি দেখায়নি ছিল, তদন্ত করলো, আউট। এইভাবে আইনের সাথে রোজ রোজ খেলোয়াড় করাটা ঠিক না, কিন্তু গভর্নেন্স নেই। ফাইন, আমি আপনাদের তিনজনের কাছে, প্রথম তিনজনের কাছেই একটা প্রশ্নে আসবো। সেটা হচ্ছে, আগের দিন পুলিশ বাহিনী বলল যে 10 দিনের পিসি চাই এবং আদালত 4 দিনের পিসি দেওয়া হলো। রাত পোয়ালো না, 24 ঘন্টা পরে সেই পুলিশ বাহিনী, সেই পুলিশের আইনজীবী বললেন যে জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেছে, উনি ভীষণ সহযোগিতা করেছেন, আর দরকার নেই, জামিন পেয়ে গেলেন। কি বলবেন সন্ধিদা? এটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি যেটা ওই আমাদের সরকারের তরফ থেকে বলা হচ্ছে, মুখ্যসচিব বলছেন যে উনি বলেছেন এক্সিডিং ব্রিফ আমাদের এই জামিন সম্বন্ধে, কিন্তু এক্ষেত্রে তার ব্রিফ যে মানে কোথায় গিয়ে এক্সিড করলো, অ্যান্ড ফার্দার এক্সিডেড ইজ ব্রিফ, এবং এই আইনের মানে তদন্তের ব্যাপারে যে 157 ধারায় খুব পরিষ্কার লেখা আছে যে, এবং যখন তদন্ত হচ্ছে তদন্তের ব্যাপারে কোনো গাফিলতির প্রমাণ না পাওয়া গেলে ম্যাজিস্ট্রেটও কিন্তু এর মধ্যে ইন্টারভিন করবেন না। এবং ইনি যে কথাগুলো বলছেন আমাদের মুখ্য সচিব, যে ওই পালিয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি, এগুলো বিচার করার ভার আমলার নয়, কোর্টের। এবং যখন ওই আমাদের গোদালা কিরণ কুমারকে প্রডিউস করা হলো কোর্টে, এবং পুলিশের যে আবেদন যা প্রমাণ যা ওখানে দেওয়া হয়েছে, তাতে বিচারকের মনে হয়েছে যে ওর তদন্তের স্বার্থে ওকে বেল দেওয়া উচিতই নয়, ওকে আরও পুলিশের রিমান্ডে দেওয়া উচিত, কারণ আরও অনেক কিছু মানে ওই জিজ্ঞাসাবাদ করে পাওয়া যাবে যেটা এই তদন্তের পক্ষে কাজে লাগবে। সেখানে পুলিশ অফিসারদের উপরে চাপ দিয়ে আগের দিনে 4 দিনের রিমান্ড থেকে তাকে সেই মানে ওই একটা অবিশ্বাস্য গতিতে তাকে দিয়ে লিখিয়ে যে না আর দরকার নেই বলে এই যে প্রেসিডেন্ট তৈরি হলো, সারা দেশের মানুষ দেখছে, এটা কিন্তু আমাদের এই রাজ্যের প্রশাসনের ভাবমূর্তির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।
আমি আমি এই দুটো পার্টে বিক্রমবাবুর কাছে আসবো। একটা হচ্ছে যে এই পুলিশ যারা 24 ঘন্টা আগে 10 দিনের পিসি চেয়েছিল এবং 4 দিনের পিসি পেল, তারা 24 ঘন্টা কাটতে না কাটতে জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেছে বললো এবং বললেন আর দরকার নেই। এবং এই যেটা শাহিদ ইমাম বলছেন যে রঞ্জিত পচনন্দা বা এর আগে দময়ন্তী সেন এবং এখন জয়রামান, কোনো বিশেষ বার্তা? তার আগে কতগুলো অবজারভেশন দিচ্ছি চাই। শিওর শিওর, বলুন। এক নম্বর হচ্ছে, যেটা আমি আগেই বলেছি, আমি রিপিট করছি ব্রিফলি, সেটা হচ্ছে যে এইরকম যখন একটা ব্যাপার জানা গেছে, কোনো জায়গায় করাপশনের ব্যাপার, তাহলে সেই অফিসারকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে পোস্টিং করাটা ঠিক হয়নি বলে আমি মনে করি। 2 নম্বর হচ্ছে, এখানে দেখুন, এখানে ইনভেস্টিগেটিং অফিসার, তার একটা রোল আছে, তাকে গাইড করছেন পুলিশ কমিশনার, এটা বুঝছি। সেই পুলিশ ইনভেস্টিগেটিং অফিসার বলছেন এর কাছে আরো অনেক কিছু, কিরণ কুমার কাছে আরো অনেক কিছু জানার আছে, এর জন্যে আরো 10 দিনের রিমান্ডে দেওয়া হোক, আমাদের কাছে দেওয়া হোক। তাদের কথাবার্তা সহজ জবাব শুনে কোর্ট থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 দিন দিয়েছে। 24 ঘন্টা কাটলো না, সেই জায়গায় যদি বলে, সেই ইনভেস্টিগেটিং অফিসারই বলে আর পাবলিক প্রসিকিউটর বলে যে না, ওকে জিজ্ঞেস করা যাচ্ছিল সব জিজ্ঞেস করা হয়ে গেছে, আর কোনো জিজ্ঞেস করার নেই, তাহলে সাধারণ মানুষের একটা সন্দেহের জায়গা আসে, কেউ কিছু চাপার চেষ্টা করছে এবং যতজনকে অ্যারেস্ট করা দরকার সবগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে না। আমি বলি, যিনি চেয়ারম্যান হয়ে চেয়ারম্যান থেকে অপসারিত হলেন, তাকে কেন অ্যারেস্ট করা হলো না আমি তো বুঝতে পারছি না। এই কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সুমন বাবুর কাছে আসবো। সুমন বাবু, আমি আইন পুলিশ কি করেছে সেই পার্টে তো এতক্ষণ আলোচনা করলাম। একদম সহজ কথা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে জানি, মানে এটা কনভেনশন বলুন, এটা অভিজ্ঞতা বলুন, মানে এটা নিয়ম বলুন, যেটা প্রায় ব্যতিক্রমহীনভাবে দশকের পর দশক চলছে, যে কোথাও একটা কাজ শেষ হলো, তারপর পেমেন্ট পেতে পেতে যে কোনো ঠিকাদার সংস্থায় আপনি কথা বলুন, যে কোনো সংস্থার সঙ্গে কথা বলুন, 3-3.5 বছর হয়ে যায়, অনেক ক্ষেত্রে 5 বছর হয়ে যায়। অনেকেই অভিযোগ করেন, আন্দোলন হয়েছে এই রাজ্যে বাম আমলে একাধিকবার, যে জুতোর শুকতলাক হয়ে যাচ্ছে, পেমেন্ট পাওয়া যাচ্ছে না। এখানে টেন্ডার পার্টে তো আছেই, মানে কোথাও কোনো অভিযোগে টেন্ডার ডাকা হয়েছে, কোনো একেবারে সিঙ্গেল টেন্ডার এবং সেটা শেষ মুহূর্তে খোলা হয়েছে যেন বিশেষ কারুর সুযোগ করে দিতে, কোনো ক্ষেত্রে টেন্ডারই হয়নি, কাজ শুরু হয়নি বা 10% হয়েছে, ফুল পেমেন্ট হয়ে গেছে, মানে অর্ডার দেওয়ার 2 দিনের মধ্যে পেমেন্ট রিলিজ হয়েছে। এই নজিরবিহীন ঘটনাকে কি বলবেন আপনি? না, সাধারণভাবে যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেগুলো তো খুব মারাত্মক তথ্য, মানে আলটিমেটলি তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া যদি প্রমাণিত হয়, নিশ্চয়ই এটা খুব বড় ধরনের একটা দুর্নীতি। আমি তো এই জায়গাগুলোতে যাচ্ছি না, কারণ এই যে দুর্নীতি, এই দুর্নীতির অভিযোগেই তো তদন্ত শুরু হয়েছে, এই সরকারের আমলেই শুরু হয়েছে। এই সরকারের নির্দেশে মুখ্যমন্ত্রী খুব দ্রুত চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে সেখানে গৌতম দেবকে নিয়ে এসছেন এবং তদন্ত প্রক্রিয়া তার নির্দেশে চলছে এবং যথেষ্ট দ্রুত গতিতে চলছে। এখন সামগ্রিকভাবে যেটা মনে রাখা দরকার, যে তদন্ত প্রক্রিয়া শেষ না হলে তো আমরা বলতে পারবো না যে অ্যাকচুয়ালি কি ঘটেছে ঘটনা এবং তার সত্যাসত্য। অভিযোগ এখন রয়েছে, সে ধরুন কিরণ কুমার থেকে আরম্ভ করে যারা যারা সেই সময় বোর্ডে ছিলেন বা চেয়ারম্যান ছিলেন, প্রত্যেকের নামই অভিযোগ রয়েছে এবং প্রত্যেককে জেরা করা হয়েছে। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, যে এখানে কিন্তু সরকারের ইন্টেনশনটা দেখা দরকার। যে সময় সরকার থেকে রুদ্রনাথ ভট্টাচার্যকে সরিয়ে দিয়ে গৌতম দেবকে নিয়ে আসা হলো এবং দ্রুত এফআইআর করে তদন্তের নির্দেশ নেওয়া হলো, তখন কিন্তু বিরোধী দলগুলো কিন্তু সরকারকে সাধুবাদ জানিয়েছে। অর্থাৎ সরকারের ইন্টেনশন কিন্তু খুব ক্লিয়ার। সরকার চাইছে যে এই দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির একটা মীমাংসা হোক এবং দুর্নীতির তদন্ত, মানে সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি হোক, এবং তদন্ত প্রক্রিয়া দীর্ঘ চলেছে, প্রত্যেককে জেরা করা হয়েছে। এবং যে কিরণ কুমারের কথা নিয়ে এত বিতর্ক, যার গ্রেপ্তার নিয়ে বিতর্ক, এখানেও তার আপত্তি আছে যে কিরণ কুমারকে মালদা ডিএম এর মতো এই অভিযোগ ওঠার পরেও তাকে জুলাই মাসে তদন্ত শুরু হয়েছে, কেন অ্যাকচুয়ালি কেন নিয়োগ করা হয়েছে সেটা আমার কাছেও পরিষ্কার না। কিন্তু এটা কিন্তু আমরা সামগ্রিকভাবে জানি যে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আমাদের রাজ্যে আইএস এবং আইপিএস যে সংখ্যা থাকা দরকার তার থেকে সংখ্যাটা খুব কম, ফলে বহু সময় কিন্তু
মানে মানে এক একজনকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হয়, অনেক সময় তাদের এই আমরা যখন আলোচনা করছি তার 1.5 ঘন্টা আগে মহাকরণ থেকে 3 জনের নাম গেছে, সুতরাং মানে 3 জনের নাম গেছে, সেটা আইন অনুযায়ী গেছে, যেহেতু সেখানে এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। আমি বলছি যে সম্ভব না, সেখানে 3 জনে এটা আইনের মধ্যে পড়ে, কারণ এখানে নির্বাচন কমিশনের মানে তার নির্দেশ নিয়ে মানে ডিএম পদে তাকে নিয়োগ করতে হয়, মানে সেখানে একটা প্যানেল যায়, প্যানেল থেকে তারা বেছে নিলে তাকে নিয়োগ হয়। সেটা তো একটা এটা বলছেন না যে আইএস কম আছেন বলে যদি কিরণ কুমার হতে পারে, আমি বলছি না তাকে সেই পদে রাখা করা হয়েছে, সেটা তো সঠিক সিদ্ধান্ত যারা করেছেন নিয়োগ তারা বলতে পারবেন, কিন্তু আমি বলছি এই সম্ভাবনাটা থাকতে পারে। এখন দেখুন, কেউই তো আইনের ঊর্ধ্বে নয়, তাকে তো জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে তো গত জুলাই থেকে লাগাতার 9-10 বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, 7 ঘন্টা 8 ঘন্টা টানা 2 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেদিন গ্রেফতার করা হয়েছে তার আগের দিন থেকে জিজ্ঞাসাবাদ চলছিল। আমি শুধু একটা পার্টে বলবো যে আমি বলছি আইনে, আপনি ঠিকই বলেছেন, আইনের ঊর্ধ্বে নয় বলেই তো তাকে গ্রেফতার করা হয়, তারপর সরে যেতে হলো কমিশনারে। একটা জায়গায় আপনি বারবার দেখবেন যে মুখ্য সচিব যেটা বারবার বলেছেন যে একটা অনুমতি না হলে জানানো, গ্রেফতার করার আগে সরকারকে জানানো এটা প্রথা। সেই প্রথাটা কিন্তু বহু জায়গাতে বহু পুলিশ অফিসার এবং অনেকেই এই কথাটা বলেছেন, আইএস অফিসার তারাও বলেছেন যে এই জায়গায় কিন্তু মানে একটা ইনসাবঅর্ডিনেশনের একটা অভিযোগ কিন্তু সূক্ষ্ম করে হলেও জয়রমনের বিরুদ্ধে আসছে। তার মানে সততা অন্যদিকে আমি এগুলো নিয়ে বলছি না, কিন্তু সরকারকে জানাতে হবে, সরকারের নির্দেশেই তো চলছে। সরকার তাকে কি বলেছে, আরো এক্সট্রিম কথা বলেছে যে তুমি দ্রুত তদন্ত শেষ করো, তুমি চার্জশিট পেশ করো এবং তুমি আমাদের জানাও, আমরা দরকার হলে কিরণ কুমারকে একটা অন্য পদে অন্য জায়গায় আমি আবার আপনার কাছে আসবো, কিন্তু যেটা আপনি সূক্ষ্মভাবে তুলছেন, আমি সন্ধিদা আছেন, স্থূলভাবে তুলছি যে কিরণ কুমারকে গ্রেফতার করে জয়রমন বাড়াবাড়ি করেছেন, এই যার বিরুদ্ধে অভিযোগ, এবং কে করছেন, রাজ্যের মাননীয় স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব মার্জনা করবেন, নবান্ন থেকে বেরিয়ে সেই অফিসার বলছে যে আমার অনুশোচনা নেই, যা করেছি ঠিক করেছি। আমি ওনার সূক্ষ্ম প্রশ্নটাকে যদি আরেকটু স্থূল করে দেখি, এটা বলার জন্য কি শাস্তি হওয়া উচিত? এটা বিদ্রোহ না। আমি সুমনকে একটা কথা বলি যে ইনসাবঅর্ডিনেশন কথাটার ইমপ্লিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কিন্তু ইনসাবঅর্ডিনেশন কথাটা একেবারেই ওঠে না, উনি আমার সঙ্গে একমত হবে, উনি বিশিষ্ট আইনজীবী। এটা কিন্তু বললেন সূক্ষ্মভাবে বলছি, এই কথাটা ব্যবহার হয়তো না হতে পারে, কিন্তু এটা খুব সূক্ষ্মভাবে ওঠে। সংবেদনশীল ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, সরকারের আন্ডারেই তো করছেন কথাটা আছে, সরকারকে জানালে কি অসুবিধা আছে? উনি আগে 3 বার জানিয়েছেন, সব কেসে জানানো হয়। জয়রামন ভাবলেন কেন যে কিরণ কুমারকে বলতে পারে সরকার অনুমতি দেবে না? যদি এই সামগ্রিক চিঠি লিখেছেন অনুমতি দিয়ে থাকতে পারে, আগে দেখেছেন গ্রেফতারের সময় অনুমতি দেবে। আপনাদের সাইলেন্সের জন্য সাইলেন্স, আগে থেকে যে কোনো অ্যাকশন গভর্নমেন্ট নাইনি, যে সরকার অনুমতি দেবে না, আপনি বোধহয় দেখেছেন, তারপর জানাবো, আপনি বোধহয় দেখেছেন উনি 3 বার চিঠি লিখেছেন, এটা কি আপনার কানে ঢুকছে? উনি 3 বার চিঠি লিখেছেন 6 মাস আগে। সরকার বলেনি গ্রেফতারের কথা, সরকার বলেছে দ্রুত তদন্ত শেষ করুন, চার্জশিট পেশ করুন। তাহলে সুমন বাবু আপনাকে বলতে হবে ওনার উপর একটা অর্ডার ছিল যে তুমি গ্রেফতার করবে না। ইনসাবঅর্ডিনেশন তখনই হয়, ইনসাবঅর্ডিনেশন তখনই হয়, কিন্তু এই জায়গাটাতে মানে মূল সমস্যা কি হয়ে যাচ্ছে জানেন? গুরুত্বপূর্ণ যে আমরা যখন ওই সরকার এবং রাজনীতি এই দুটোকে কিন্তু এই দুর্নীতির সঙ্গে কোনোভাবে ইনসাবঅর্ডিনেশন কখন হবে? যখন ওনার উপর একটা অর্ডার থাকবে আর উনি অর্ডার অমান্য করবেন। দুর্নীতি ওনার উপর অর্ডার ছিল, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইনসাবঅর্ডিনেশনের মানেটা কি? না, সরকার তাকে জানিয়েছে তো কি যে আপনি তাকে দ্রুত শেষ করুন, তদন্ত চার্জশিট পেশ করুন। উনি আইপিএস অফিসার ছিলেন তো, আমাকে বলতে দিন চার্জশিট কোন ইনভেস্টিগেশন, তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার একটা পরিকল্পনাভাবে ইয়ে করছে। আপনি আপনাকে তদন্ত প্রক্রিয়ার উপরে আপনাকে একটা কথা বলি, তাহলে কিন্তু একটা কথা কেন বলেন, একটা সাব ইন্সপেক্টর অফ পুলিশ তাকে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ বসে বলতে পারে না তুমি কখন ইনভেস্টিগেশন শেষ করবে। শুনুন ভালো করে কথা, পারে না, কোন কোর্ট পারে না। একটা ইনভেস্টিগেটিং অফিসার 157 ধারা ক্ষমতা আপনি জানেন কি? শুনুন, ক্ষমতা থেকে আপনি বলুন ইন্সপেক্টর অফ পুলিশ একদম লোয়েস্ট র্যাঙ্কে, সরকারের আমলে এই ধরনের কোর্ট তদন্ত প্রক্রিয়া বসে বলতে পারে না, যোগাযোগ শূন্যভাবে ক্ষমতার বাইরে ওটা, তারপরে থেমে গেল, ইনভেস্টিগেশন করতে দিতে হবে কবে? আপনি একটা উত্তর দিন আমাকে, যদি এইটাতে জয়রামন ঠিকই করে থাকে, ঢিলেমি যখন গ্রেফতার করার পরেই বা এসএমএস করার দরকার কি পড়লো? ঢিলেমি যখন এতটা 6 মাস ধরে আপনি ইনসাবঅর্ডিনেশন কথা বললেন না, তো, এটা একটা ইনসাবঅর্ডিনেশন মানে কি? তার উপর একটা যে সরকারের যে নির্দেশটাকে ইনসাবঅর্ডিনেশনের মানে হচ্ছে জয়রমনের উপরের কোন অথরিটি তাকে বলেছিল তুমি অ্যারেস্ট করবে না, যেহেতু অ্যারেস্ট করেছে ইনসাবঅর্ডিনেশন হয়ে গেছে। না, এটা যে আপনি তো বলছেন না, এটা হচ্ছে আইনের কথাগুলো একটু বারবার চিঠি পেয়ে তিনি তো অনুমতি পাননি,
কিসের অনুমতি? কার অনুমতি? সরকারের অনুমতি। অ্যাবসলিউটলি নট। এই ব্যাপারে আপনার সরকার যারা চালাচ্ছে তারা আইন তৈরি করে না। শুনুন একটা কথা, শুনুন একটা কথা, সরকার আইন তৈরি করে না, আইন তৈরি করে লেজিসলেচার। সবাই জানে, ভুল করছেন আপনি, সবাই জানে, একদম সবাই জানে। একটা কথা জানা দরকার, এই আইনের তদন্ত সরকারের নির্দেশে হয় না। আইনের তদন্ত আইনের মাধ্যমে হয়। সরকারের কোনো আপনি বুঝুন, সদিচ্ছা দেখিয়েছে তো। কথাগুলো বলার আগে আমি অধ্যাপক, তাহলে আমি বলবো এত লোক শুনছে, আপনি তাহলে কথাটা বলুন। তাহলে মুখ্য সচিব কেন বললেন উনি জানাতে চেয়েছেন বলে জানিয়েছেন যে ওকে গ্রেফতার করা হচ্ছে। করবেন না, আপনি যেটা বললেন আইনের এই তদন্ত জানিয়ে দিলে ভালো হতো কি হতো না, দ্যাট ইজ হিজ পার্সোনাল অপিনিয়ন। আইন মতো চলে, সরকারকে জানিয়ে বললে গ্রেফতার করতে পারতো। বেআইনি অ্যারেস্ট ছিল, আপনি বলতে চাইছেন আইন? আমি বেআইনি আইনের পথে যাচ্ছি না, সরকারকে জানিয়ে বললে কি অসুবিধা হতো বলুন? সরকার তো তাকে অনুমতিও দিতে পারতো। অ্যারেস্টটা বেআইনি ছিল না? অ্যারেস্ট আইনি ছিল তো? আপনি হ্যাঁ কি না বলুন। হ্যাঁ নিশ্চয়ই আইনি ছিল, নিশ্চয়ই। রিমান্ড চাওয়া হয়েছিল 10 দিনের, ম্যাজিস্ট্রেট দিলেন না, 4 দিনের দিলেন। ফার্স্ট রিমান্ড রিপোর্টে কি বলে পুলিশ আপনি জানেন কি বলে? উনি বসে রয়েছেন, এগ্রি করবেন। প্রত্যেকটা ইনভেস্টিগেটিং অফিসার যখনই যাকে ধরবে, চুরি কেস হোক বা ডাকাতি কেস হোক, হি হ্যাজ অ্যাডমিটেড হিজ গিল্ট, হি হ্যাজ কনফেসড হিজ গিল্ট, হি উইল লিড টু other sources, he will lead to the looted booty, he will lead to this, he will lead to that, আমাদের ইন্টারোগেশন দেওয়া হোক। পুলিশ কাস্টাডি পিরিয়ডে সুপ্রিম কোর্ট পর্যন্ত বেল দেয় না। কেন? কেন? ইনভেস্টিগেটিং অফিসার ইজ দি সোল অথরিটি, তাই না? সোল অথরিটি। তার মানে আইন অ্যারেস্ট আইনি ছিল, নেক্সট ডে বেআইনি কি করে হয়? আমি ফাইনালি কিন্তু ভুল করছে। পলিটিক্যালি সাপোর্ট কোন ক্যারিয়ার কি ধরনের কাজ করেছেন এই আইপিএস অফিসার দেখাবো আপনাদের। শিলিগুড়ি পুলিশ কমিশনার হ্যাজ এক্সিডেড হিজ ব্রিফ। উনি নিজের যা ওনার করার কথা ছিল তার থেকে বেশি কিছু করেছেন। Whatever I have done in the interest of public service. So I feel that I have done right. সে আমল হোক কিংবা এই আমল, জয়রামন আছেন, জয়রামনেই। আইনি তার কাছে শেষ কথা। আইপিএস মহলে একগুঁয়ে এবং নিরপেক্ষ অফিসার হিসেবেই তার পরিচিতি। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে সিইও থাকাকালীন দুর্নীতির অভিযোগে গোদালা কিরণ কুমারকে গ্রেফতার করেছেন জয়রামন। কিরণ কুমার মালদার জেলা শাসক, আইএএস। কিন্তু জয়রামনের তাতে কি? তার কাছে আইএএস, নেতা, সাধারণ মানুষ সবাই সমান। কারণ আইন কাউকে আলাদা চোখে দেখতে বলে না, আর জয়রামনের আনুগত্য শুধু আইনের প্রতি। কিরণ কুমারকে গ্রেফতার করে কমিশনারের পদ খোয়াতে হয়েছে ঠিকই, যাবতীয় দায়িত্ব সুনামের সঙ্গে পালন করার পরও যেতে হয়েছে কম্পালসারি ওয়েটিংয়ে। কিন্তু এসবের পরও জয়রামন নিজের কাজের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন। ট্রান্সফার তো রুটিনলি হয়, বাট এটা কোনো একটা স্পেসিফিক ইস্যু নিয়ে ট্রান্সফার হয়েছে, তো অলরেডি 4 দিয়ে দিয়েছি, আমি চলে যাব। ও ট্রান্সফার নিয়ে আমার কোনো বক্তব্য থাকে না। হোয়াট আই ফিল ইজ whatever I have done in the interest of public service. So I feel that I have done right. যদি কিছু থাকে I will clarify. জয়রামন কোনো আমলেই কোনো শাসকের প্রিয়পাত্র ছিলেন না। বাম আমলে তার নিরপেক্ষতা ক্ষুব্ধ করেছিল উত্তর 24 পরগনার এক দাপুটে সিপিএম নেতাকে। পুলিশ মহলে খবর, 2006 সালে হাওড়ার এসআরপি থাকাকালীন হুগলি জেলার এক প্রভাবশালী সিপিএম সাংসদ এক পুলিশ কর্মীর বিরুদ্ধে জয়রামনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তদন্ত করে জয়রামন জানতে পারেন সাংসদের সেই অভিযোগ ঠিক নয়। সেই সাংসদ তারপর ফোন করলে তাকে জয়রামন জানিয়ে দেন অভিযোগটি ঠিক নয়, তাই সংশ্লিষ্ট পুলিশ কর্মীর শাস্তির প্রশ্ন ওঠে না। এতে বেজায় চটে যান ওই সাংসদ। পরিবর্তনের যুগে বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে সুশান্ত ঘোষ এবং নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে লক্ষণ শেঠকে হাজতে পুরেছেন জয়রামন। শিলিগুড়ির পুলিশ কমিশনার হিসেবেও নিরপেক্ষ ও অত্যন্ত কড়া ভূমিকায় নিয়েছিলেন তিনি। তাই অপসারণের পর ডিজির সঙ্গে দেখা করেও জয়রামনের সেই মেজাজই রয়ে গিয়েছে। দৌড়ে দৌড়ে 14 তলা উঠে ডিজির সঙ্গে দেখা করে তারপর নিচে নেমে সাফ জানিয়ে দিয়েছেন অনুশোচনার প্রশ্নই ওঠে না।
যা দেখে তার সহকর্মীরা বলছেন জয়রামও আছেন, জয়রামও নেই। এবিপি আনন্দ। সন্দীপদা, আমি খুব অল্প কথায় জানতে চাইবো কতটা কিভাবে রেট করেন আপনি জয়রামনকে? তার আগে আমি আইনের দিকটা বলে দিই। এই যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে ওইখানে চার্জশিট দেওয়ার আগে স্যাংশন নিতে হয়, আইনের কথা তা আগে নেওয়ার কোনো কথা নেই। দ্বিতীয়ত আমাদের শ্রী জয়রামন সম্বন্ধে সমস্ত যারা ওর কাছে অধস্তন কর্মচারীরা আছেন তাদের কাছে উনি হচ্ছেন স্বপ্নের নেতা। উনি একেবারে যারা যারা অধস্তন কর্মচারী তাদের সঙ্গে একসঙ্গে খান। উনি সাইকেলে করে ঘুরে বেড়াতেন, কুচবিহারে ছিলেন, উনি ব্যারাকপুরে ছিলেন, উনি কিন্তু রিক্সা করে ঘুরে আমাদের প্রত্যেকে কাজ ঠিকমতো হচ্ছে কিনা দেখতেন। শিলিগুড়িতে যখন উনি আসেন ওই এয়ার কন্ডিশন অফিসে দেখে উনি বিলাস পছন্দ খুলিয়ে দেন, বলে আমাদের এই সরকারি অফিসে পাবলিক অফিসে দরকার খুলিয়ে দেন। সাধারণভাবে থাকতেন, যারা ওর সঙ্গে দেখা করতে আসতেন বিভিন্ন অভিযোগ নিয়ে, যখনই হোক যেমনই অবস্থায় হোক সবসময় তাদের কথা শুনে যেটুকু পারেন করে তারপর উনি অফিস থেকে বেরোতেন। জনে জনে এটা কথা এখনো যারা চোখের জলে ওকে বিদায় দিয়েছে আমাদের এই শিলিগুড়ি অফিসে। সব থেকে মারাত্মক যে ঘটনা ঘটেছে আবার বলি, সেটা হচ্ছে যে ওই 4 দিনের রিমান্ড পাওয়ার দেওয়ার পরে বিচারক বা ইনিশিয়াল প্রমাণ সব দেখে, যা ডকুমেন্ট দেখে পুলিশ রিমান্ডে দেওয়ার পরে আইওকে যেভাবে জোর করে উল্টোটা লিখে থেকে পরের দিন জামিন দেওয়া, এটাও কিন্তু ব্রিফ নয়, এটা কিন্তু মারাত্মক একটা মানে একটা আমাদের এই তদন্তের কাছে ওকে জোর করে দিয়ে করানো, এটা কিন্তু আইনের চোখে অপরাধ, এটাই বেআইনি। এবং আমাদের গর্ব, আমাদের ভাগ্য যে শ্রী জয়রামের মতো মানুষ আমাদের এখানে আছেন। শুধু এই ঘটনা না, প্রথম থেকে, এবং যারা শাসক দলের বড় নেতারা যা দাপুটে তাদের সঙ্গে ওর কোনো কালই বনেনি, কখনো খুশি করার চেষ্টা করেন না আগামী দিনে একটি ভালো পথ পাবেন পরে। উনি হচ্ছেন সেই প্রজাতির বিরল প্রজাতির মানুষ। উনি আমরা আবার এদের টিকিয়ে রাখা দরকার। আমাদের দেশের রাজনৈতিক কোথায় টিকিয়ে রাখবেন? কম্পালসারি ওয়েটিং? এক্স্যাক্টলি। আমাদের সারা দেশের রাজনীতি যেদিকে চলেছে, ক্রিমিনাল, আমাদের এই কালো ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা, তার সঙ্গে ব্যুরোক্র্যাটদের একটা অংশ, সেখানে কিন্তু এরা বিরল। আমাদের ভাগ্য, আমাদের গৌরব। আশা করি বুঝবেন সরকার, উনি বুঝবেন। এবং আজ যদি এই কিরণ কুমারের পাশে না দাঁড়িয়ে যদি শ্রী জয়রামনের কাজকে ওরা অ্যাপ্রিসিয়েট করতেন যথার্থ কারণে, তাহলে কিন্তু সরকারের সুনাম পেত। সরকার কিন্তু কারোর পাশে দাঁড়ায়নি, এটা কিন্তু ভুল ব্যাখ্যা হচ্ছে। সরকার কোন স্টেটমেন্ট কোথাও দেখতে পাবেন না যে সরকার এর পাশে দাঁড়িয়েছে। এটা মনে এটা রাজনৈতিক কথা হয়ে যাচ্ছে। আপনার মধ্যে একটা অরাজনৈতিক লোকের কাছ থেকে রাজনৈতিক কথা। যদি আপনি বলেন মুখ্য সচিব সরকারের আদেশ ছাড়াই ওর যে ভূমিকা পালন করেছেন, তার এই কৈফিয়তটা মুখ্য সচিবের কাছে চাওয়া উচিত সরকারের। আপনি একটু দয়া করে বলুন না, সেটা বলুন। আপনি বলছেন, আপনি সেটাই তো বলছেন। তো এখনো তো আমরা জানি না যে ওর কৈফিয়ত চাওয়া উচিত। আপনি পাশে দাঁড়িয়েছেন এমন কোন তথ্য আপনার কাছে আছে? কিরণ কুমারের পাশে রাজ্য সরকার দাঁড়িয়েছে? চিফ সেক্রেটারি এটা একটুখানি মনে হয় বাড়াবাড়ি। আপনি দয়া করে বুঝুন, যদি আপনি একটু বোঝেন। চিফ সেক্রেটারি সরকারের চিফ সেক্রেটারি সরকারের প্রতি বসে বলে এগুলো আপনার জানা নেই। আপনি কাকে রিপ্রেজেন্ট জানার চেষ্টা করুন। আপনি তারা প্রমাণের ভিত্তিতে বলবেন। আপনি তো আইনজীবী একজন। আর আপনি শুনুন না, একটু শোনা ধৈর্য রাখুন। জয়রামনের প্রোফাইল আমি একটা লাইনে বলছি, আইনের দৃষ্টিতে সরকার আপনার পিপির রেকর্ড, তার ক্যারিয়ার আপনাদের সামনে। দিন কয়েক আগেও সরকারি অনুষ্ঠানে তদারকিতে ব্যস্ত এই গোদালা কিরণ কুমারী এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌজন্যে এসজেডিএ কেলেঙ্কারি। গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্ত হলেও মালদার জেলাশাসকের বাংলো সোমবার ভোরেই ছেড়ে চলে গিয়েছেন 38 বছর বয়সী এই আইএএস। পরিবারের সদস্যের পাশাপাশি প্রিয় কুকুর ও পাখিগুলিকে সঙ্গে করে নিয়ে গেলেও পোষ্য গরু, মোষ, হাঁসগুলো রয়ে গিয়েছে বাংলোতেই। কর্মীরা বুঝে উঠতে পারছেন না কি করবেন এগুলি নিয়ে। 2005-এর পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস গোদালা কিরণ কুমার। বাড়ি অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার পোঠাগুদেমে।
পূর্ব মেদিনীপুর ও কোচবিহারের অতিরিক্ত জেলাশাসকের দায়িত্ব সামলানোর পর 2011 সালে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সিইও হন তিনি। 2013 মার্চে মালদার জেলাশাসকের দায়িত্ব নেন। এসজেডিএ কেলেঙ্কারি কাণ্ডে নাম জড়ানোর পর তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর জামিনে মুক্ত হলেও আপাতত ছুটিতে গোদালা কিরণ কুমার। তার জায়গায় আপাতত মালদার জেলাশাসকের দায়িত্ব সামলাচ্ছেন অতিরিক্ত জেলাশাসক নীলকমল বিশ্বাস। গোদালা কিরণ কুমারের জায়গায় মালদার নতুন জেলাশাসক হিসেবে 3 জনের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে রাজ্য। এরা হলেন শরৎ দ্বিবেদী, স্মিতা পান্ডে, দীনবন্ধু ভট্টাচার্য। বর্তমানে জেলায় জেলায় ভোটার তালিকা তৈরির কাজ চলছে, আর জেলাশাসক জেলার রিটার্নিং অফিসার। তাই জেলাশাসক নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের মতামত আবশ্যিক। এবিপি আনন্দ। আমি উদয়নবাবুর কাছে আসবো। উদয়নবাবু, আজকে গৌতম দেব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি বলেছেন যে সমস্ত দুর্নীতি, সব দুর্নীতি সিপিএম এর কীর্তি। এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? না, দেখুন, বিষয়টা হচ্ছে দুর্নীতির বিষয়গুলো তো যেটা এখানে যে আলোচনা হচ্ছিল, একটা হচ্ছে আইএএস আইপিএস এর লবির, দুই লবির মধ্যে দ্বন্দ্ব, আর একটা হচ্ছে যেটা সুমন বাবু বলছিলেন যে দুর্নীতির অভিযোগ করলেই সেটা দুর্নীতি পরায়ণ হয়ে যায় না, সেগুলো প্রমাণ সাপেক্ষ। অবশ্যই সেই আমি একবার গৌতম দেবের মাননীয় মন্ত্রী ঠিক কি বলেছেন দেখাবো। কোনো চাপ ছিল না, কোনো রাজনৈতিক দলের মিছিল বেরোয়নি, কেউ কোনো কিছু ডিটেক্টও করেননি, কেউ কোনো একটা হুইসপারও করেননি। দিস ইজ দি এরিয়া এসজেডিএ হোয়ার আই সিট নাও। এখানে 20 বছর একজন ব্যক্তি তিনি চেয়ারম্যান ছিলেন, এবং তার আগেও সিন্স ইনসেপশন টিল 2011 এসজেডিএ সেই রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত ছিল। বুঝতেই পারছেন, নাম না করে বলছেন না। অবশ্যই গৌতম দেব যেটা বলছেন, গৌতম দেব তো মন্ত্রী হলেও তিনি তো একটি রাজনৈতিক দলের প্রতিনিধি, শাসক দলের প্রতিনিধি। অবশ্যই তিনি তার পূর্বতন যে শাসক দল ছিল তার দুর্নীতি ইত্যাদির কথা বলবেন। এখন দুর্নীতিগুলো যেটা এইমাত্র সুমন বাবু বললেন, দুর্নীতির অভিযোগ করলেই অভিযুক্ত কেউ হন না, মানে দুর্নীতি প্রমাণিত হয় না, দুর্নীতির অভিযোগটা প্রমাণ করতে হয়। ফলে আগের যে শাসকরা ছিলেন তাদের দুর্নীতিটাও গৌতম বাবুকে প্রমাণ করতে হবে। সে সুযোগ তার আছে, যেহেতু এখন তদন্ত চলছে, সে সুযোগ তিনি কাজে লাগান, সেই দুর্নীতি প্রমাণ করার। এখন ঘোটালা কিরণ কুমার কি করেছেন বা রুদ্র রাবণ বাবু কি করেছেন সেগুলো নিয়েও আমাদের ভাবতে হবে। তাদের কতটা অভিযোগ প্রমাণ করা যেতে পারে, কতটা করা যেতে পারে না। আইএএস লবি আইপিএস লবির মধ্যে কত দ্বন্দ্ব রয়েছে, সেগুলো অভিযোগ প্রমাণের অপেক্ষায় রয়েছে। কিন্তু দিনের আলোর মতো একটা জিনিস পরিষ্কার, সেটা হলো 2011 থেকে 2013 এর মধ্যে কিন্তু এই যে ঘটনাটা, যে 100 কোটি টাকার যে কেলেঙ্কারি, এইটা এই 2 বছরের মধ্যে ঘটেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই কিরণ কুমার যখন জেলা ওইখানে চার্জে ছিলেন, তিনি যখন চেয়ারম্যান ছিলেন, সেই সময় কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং আপনারাও দেখালেন, ছবিতে দেখালেন, আমরা কাগজে দেখছি, আপনারা 48 কোটি টাকা দেখাচ্ছেন। আমি আজ কাগজে পড়লাম, টেলিগ্রাফ কাগজে পড়লাম 51 কোটি টাকা, 3টে চুল্লি করার জন্য খালি কতগুলো কংক্রিটের স্ট্রাকচার হয়েছে, কিন্তু কিছুই হয়নি। হ্যাঁ, 51 কোটি টাকা, এক একটা চুল্লি বসাতে খরচ 16 কোটি টাকা করে, পুলিশ সূত্র বলা হচ্ছে 2 কোটি টাকা করে খরচ হওয়ার কথা। এখন আবার আমি সুমন বাবুকে রেফার করে বলবো যে অবশ্যই এই দুর্নীতির কে করেছেন, কোন স্তরে হয়েছে, রাজনৈতিক স্তরে হয়েছে না প্রশাসনিক স্তরে বেশি হয়েছে, রাজনীতি প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে না প্রশাসন রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে, সেই বিষয়গুলো অবশ্যই অভিযোগ থাকবে, পাল্টা অভিযোগ থাকবে, এবং সেই দুর্নীতি প্রমাণ সাপেক্ষ। আমি কারুর ওপর আলাদা করে দোষারোপ করতে রাজি। আমি এই কথা একবার সুমন বাবুর কাছে আসবো যে সিপিএম ধোয়া তুলসী পাতা নয়, অনেক দুর্নীতি করেছে, এটা মানতে আমার কোনো অসুবিধা নেই। আমার বক্তব্য যে এই দুর্নীতির পিছনে যদি সিপিএম থাকে, তাহলে আপনি কি বলবেন যে তারা সিবিআই তদন্ত চাইছে, এমনকি সারদা কাণ্ডেও কোর্ট নিয়ন্ত্রিত সিবিআই চাইছে, এক্ষেত্রে সিবিআই তদন্ত চাইছে, কি বলবেন? সিবিআই তদন্ত তো এই সরকার আসার পর থেকে প্রতিটি কাণ্ডে মানে বিরোধী দলগুলো মানে কিন্তু সত্যি হলে দেখুন, সিবিআই তদন্ত চাওয়াটা একটা ফ্যাশন হয়ে গেছে। সিবিআই দিয়েই যে আলটিমেট সমস্যা সমাধান হবে তাও কিন্তু নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকগুলো এরকম উদাহরণ আছে যে যেখানে সিবিআই তদন্ত এখনো শেষ হয়নি। হ্যাঁ, ফলে সিবিআই তদন্ত চাওয়ার উপর কিছু ডিপেন্ড করে না। গৌতম বাবু যখন এই বক্তব্যটা আজকে রেখেছেন, গৌতম দেব তিনি একটা ওই দায়িত্বে রয়েছেন, ওখানে দীর্ঘদিন উত্তরবঙ্গের মানুষ শুনে, ফলে আজকে যে বক্তব্যটা রেখেছেন সেটাও তদন্তের মধ্যে প্রমাণিত হতে পারে। যারা ধরুন ওই ঠিকাদার বা যারা এই এসডি এর কর্মচারী যারা, তারা তো সব বাম আমলে নিয়োগ। এবং তো এরকম বহু ঘটনা আমরা বিভিন্ন জায়গাতে দেখছি
মানে রাইটার্স থেকে আরম্ভ করে সর্বত্র নবান্ন এবং অন্যান্য বহু জায়গাতে যে বহু সময় যে জিনিসটা সরকারের তরফ থেকে চাওয়া হচ্ছে বহু জায়গাতে সামান্য দোষ ত্রুটি করে সেই ফাইলগুলোকে নষ্ট করে দেওয়া, ফাইলগুলোকে সরিয়ে রাখা, বিভিন্ন রকমের কাজ হচ্ছে। ফলে এই ঘটনার সঙ্গে এই ধরনের কোনো এটা তো তদন্ত না হলে বোঝা যাবে না। শিলিগুড়ি উন্নয়ন পর্ষদ থেকে বামেরা যখন চলে গেল তখন প্রায় 180 কোটি টাকার এফডি রাখা ছিল, এই মুহূর্তে মাত্র 34 কোটি টাকা, 180 কোটি টাকা কিন্তু অশোক ভট্টাচার্য তিনি বলছেন 122 কোটি টাকা, 144 কোটি টাকা খরচ হয়ে গেছে। ওনার বক্তব্য অনুযায়ী 122 কোটি টাকা। সেটা না, সেটা তো না, দেখুন তদন্ত তো হচ্ছে, এখানে যদি তদন্ত প্রমাণিত হয় প্রত্যেকের শাস্তি হবে। মানে আমি বলছি যখন শুরু হয়েছে তদন্ত কাউকে তো রেয়াত করা হয়নি, সরিয়ে দেওয়া হয়েছে, পুরো নতুন একজনকে আনা হয়েছে তদন্ত। সরকারের জয়রামনের মতো অফিসার, তাকে সৎ অফিসারকে নিয়োজিত ছিলেন এই তদন্তের মধ্যে, এটাই তো সরকারের মনোভাব। সরকার কি চায় না, সেটা তো একটা নির্দিষ্ট কারণ নয়, বললাম একটা জায়গা নিয়েই তো আমাদের বিতর্ক, সেটা হচ্ছে গ্রেপ্তার। কিন্তু ধরুন গ্রেপ্তারের আগে সরকারকে জানানো অফিসারকে এই জায়গাটা নিয়ে তো আমরা লড়াই করছি। তদন্ত হ্যাম্পার হবে না সুমন বাবু? কেন তদন্ত হ্যাম্পার হবে? এটা জয়রামন খুব ভালো বলেছেন, একটা যে আমরা একটা টিম ওয়ার্ক, একটা টিম কাজ করছে। বহু সময় আমরা দেখেছি বিভিন্ন তদন্ততে তদন্তকারী অপসার বারবার বদল হয়, তদন্ত চলবে তদন্তের মতো, তদন্তের একটা টিম আছে, সেই টিম। আচ্ছা, আপনার কথা আমি মেনে নিলাম, সরিয়ে দিয়ে সরকার কোনো অন্যায্য কাজ হয়নি, কিন্তু এই 24 ঘন্টার মধ্যে জামিন দেয়া, 24 ঘন্টা জামিনের তো একটা মূল কারণ হচ্ছে 48 ঘন্টা যদি তিনি গ্রেপ্তার হয়ে থাকতেন তাকে সাসপেন্ড করতে হতো। এই জায়গাটা একটা বড় জায়গা। হচ্ছে যে এটা তো ঘটনা যে একজন জেলা শাসক তিনি তো পালিয়ে যাবেন না, কোনোভাবে কোনো কাউকে মানে কোনো আইন মানে সাক্ষীদের কোনোভাবে প্রভাবিত করতে চেষ্টা করবেন না, বা কি করে আপনি জানেন করবেন না, করতে পারবেন না। তিনি আছেন মালদাতে, তিনি আছেন মালদাতে, তাতে কি হয়েছে? তিনি আছেন মালদাতে, আপনি 120 তে দেখেছেন আইনে কিছুই, সে তো সেকশন 120 সিআরপিসি জানেন আপনি। ফলে খুব স্বাভাবিকভাবে মানে গ্রেফতার করা হয় এক্সট্রিম জায়গা। আর আপনি যেটা বললেন সুমন বাবু, যেটা আপনি বললেন যে গ্রেফতারি নিয়ে মানে অ্যারেস্ট নিয়ে মানে তথ্য প্রমাণগুলো এই ব্যাপারগুলো যখন আসে, এবং এখানে যে 24 ঘন্টা পরে যখন ছাড়া হয়েছে তার কাছ থেকে এই এটা লিখিয়ে নেওয়া হয়েছে যে আমি তদন্তে সাহায্য করব, যে কোনো সময় তদন্তের যে কোনো রকমের যে হবে জিজ্ঞাসাবাদ হবে তাতে আমি হাজির থাকবো। ফলে আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর কিরণ কুমার ঠিক কোথায় কোথায় তার বিরুদ্ধে অভিযোগ, কোথায় কোথায় নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগটাও আপনাদের দেখাবো, এবং অবশ্যই আমি যেটা আগেও বলছিলাম যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ রাইটার্স বিল্ডিং জ্বালিয়ে দেওয়ার অভিযোগে যাকে গ্রেফতার করা হলো, তিনি কি সাধারণভাবে পোকা মারার জন্য কর্তব্য করছিলেন, কীটনাশক ছড়াচ্ছিলেন? বিরোধীরা প্রশ্ন তুলছে যে মশা মারতে তবে কি কামান দাগা হচ্ছিল। এই প্রসঙ্গেও আসবো এই প্রতিপক্ষ অনুষ্ঠানে। ছোট্ট একটা বিরতি। কোথায় কোথায় অনিয়ম করেছেন কিরণ কুমার, কোথায় কোথায় তার বিরুদ্ধে কোট আনকোট দুর্নীতির অভিযোগ উঠেছে, দেখুন। সর্দার বল্লভভাই প্যাটেল একসময় গর্ব করে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসকে বলেছিলেন স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া। অনেকেই বিশ্বাস করেন পটেলের উক্তি যথার্থ, আমলারা সত্যিই দেশের অন্যতম স্তম্ভ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কি কোথাও স্টিল ফ্রেম সামান্য হলেও ভঙ্গুর হয়েছে? নানা মহলে এই প্রশ্ন ওঠার পেছনে কারণ হলো সাম্প্রতিককালে বেশ কয়েকজন আইএএস এর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ওঠা, যার মধ্যে অন্যতম শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের প্রাক্তন সিইও গোদালা কিরণ কুমার। কিরণ কুমার দাবি করেছেন তিনি কোনো দোষ করেননি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যেভাবে দরপত্রের চেয়েও বেশি টাকার বরাদ দেওয়ার কিংবা ওয়ার্ক অর্ডার ইস্যুর 48 ঘন্টার মধ্যে টাকা মিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, তারপর কি সন্দেহ না হয়ে কোনো উপায় আছে? এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে কি সেটা প্রশাসনিক স্তরে বড়সড় গাফিলতি নয়? সিইও হিসেবে কি তিনি দায়িত্ব এড়াতে পারেন? সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে কিরণ কুমার বলেছেন এই ধরনের কাজের ক্ষেত্রে 10 থেকে 15% দুর্নীতির সম্ভাবনা থেকে যায়। কিন্তু একজন আইএএস কি কখনো এই কথা বলতে পারেন? এই প্রশ্ন কিন্তু উঠছেই। এরই সঙ্গে গোদালা কিরণ কুমারের গ্রেপ্তারির পরই যেভাবে আইপিএস মহলে অত্যন্ত দক্ষ অফিসার হিসেবে পরিচিত কে জয়রামনকে শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হয়েছে তা ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।
প্রশাসনের একাংশে এমন কানাঘুষোও চলছে যে জয়রামন আসলে আইপিএস ও আইএএস লবির সংঘাতের বলি হলেন। পুলিশ মহলের একাংশের বক্তব্য, জয়রামনের ওপর আইএএস লবির ক্ষোভ বহুদিনের। 2012 সালে সিআইডি ডিআইজি অপারেশন থাকাকালীন 125 কোটি টাকা লৌহ আকরিক কেলেঙ্কারির মামলায় অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ দপ্তরের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর আইএএস দেবাদিত্য চক্রবর্তীকে গ্রেপ্তার করেন জয়রামন। দেবাদিত্য তখন কম্পালসারি ওয়েটিংয়ে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাকে গ্রেপ্তারের ঘটনায় আইএএস অফিসারদের একাংশ জয়রামনের ওপর ক্ষুব্ধ হন বলে মহাকরণ সূত্রে খবর। সেই ক্ষোভ চরমে ওঠে মালদার জেলাশাসককে গ্রেপ্তারের ঘটনায়। নবান্ন সূত্রে খবর, তারা তাদের ক্ষোভের কথা বিভিন্ন সূত্র মারফত সরকারকে জানিয়ে দেন। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য প্রশাসনে আইএএস আইপিএস সংঘাত নতুন নয়, চাপা লড়াই সবসময় থাকে। আমলারাই শাসনের নীতি নির্ধারক, তাই রাজ্য সরকার চট করে তাদের চটাতে চায় না। ফলস্বরূপ সরতে হলো একজন আইপিএসকে। এবিপি আনন্দ। শ্বেতবাবু, সুমন বাবুর বক্তব্য খুব পরিষ্কার। এক, সরকারের এই ক্ষেত্রে এই তদন্তে দুর্নীতি আছে কিনা সেই তদন্তের বিষয়ে বিন্দুমাত্র সদিচ্ছার অভাব নেই, এবং দুই, কোনোভাবে এই অভিযুক্ত কিরণ কুমারের পাশে সরকার নেই। কি বলবেন, কোন পদক্ষেপ থেকে আপনার মনে হয়েছে যে সরকার একাধিক পদক্ষেপ হতে পারে? সরকারের খুব সদিচ্ছা ছিল, দুর্নীতি ধরবো, দুর্নীতিতে যারা যুক্ত তাদের সাজা দেবো, সদিচ্ছা শুরুতে ছিল। যখন দুর্নীতি পরপর অকাট্যভাবে আসতে শুরু করলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট যখন বেরোতে শুরু করলো, শ্মশান এর একটা কিছু কাজই হয়নি, অন্য শ্মশান দেখানো হয়েছিল, তাদের তখন টেনে নিয়ে গিয়ে অন্য শ্মশান দেখানো হয় যেখানে কিছু হয়নি। এগুলো যখন অকাট্যভাবে আসতে শুরু করলো এবং দলের অনেকে যুক্ত হয়ে যেতে পারে, করাপশান তো জাল বিছিয়ে এগোয়, ফলে তখন মুশকিল হয়ে যাবে। সেই কারণে সরকারের ওই তদন্তটা চলুক, কিন্তু কিছু না হোক, এই মনোভাবও আসতে পারে। তার দুটো প্রমাণ, অকাট্য প্রমাণ। যদি এটা হয় যে জয়রামনের গ্রেপ্তার করাটা বাড়াবাড়ি হয়েছে, তাহলে জয়রামনকে সতর্ক করে দেওয়া উচিত ছিল যে তোমার হাতে এত প্রমাণ আছে, সব ঠিক, তুমি চিঠি পাঠিয়েছো, সব ঠিক, তুমি যে স্টেপটা নিয়েছো ওভার স্টেপ। আপনি কি এই কারণে বলছেন যে তদন্তের মাঝামাঝি তদন্তকারী অফিসারকে ছড়িয়ে দিলে অবধারিতভাবে তদন্তের ক্ষতি হয়? এবং সমস্ত জায়গায় যখন আইওকে দিয়ে পরের দিন চাপ দিয়ে কোর্টে বলানো হচ্ছে 4 দিন কাস্টডির পর না জামিন দিয়ে দাও, তার মানে সরাসরিভাবে তুমি অ্যাডমিনিস্ট্রেশন প্রসেস অফ জাস্টিসে হস্তক্ষেপ করলে। বারবার বলছে পিপি সরকারের, আমি মাকমত, পিপি সরকারের হয়ে বলে, কিন্তু তা পিপির ইন্টারন্যাশনাল পাবলিক প্রসিকিউটরের ভূমিকা হচ্ছে সে সত্য কথা বলছে। সরকার যদি বলেও থাকে যে এটা করো, পিপি তখন দাঁড়িয়ে বলে এত এভিডেন্স, আমি ওই কাস্টডিটা ওটাই চাইছি। পিপির একটা রোল থাকে, ইন্টারন্যাশনাল ল আছে, তাতে পিপি করে না, পিপি এটা প্র্যাকটিস করে না। ওরা ধরে নিয়েছেন পিপি মানেই সরকারের মাউথপিস। জাজ এবং সরকারের এবং সত্য কথা বলা এবং অনেকটা কোর্টের বন্ধুও বটে পিপি, তার আইডিয়াল এবং প্র্যাকটিস। এবং 4 দিন দেওয়ার পর তুমি পরের দিন জামিন দিলে আমি জানি না, সুমন জানতে পারে কি আর্গুমেন্ট দেওয়া হয়েছিল, আমি জানি না। আমি আপনাকে বলছি, আমাদের কোর্টের সাংবাদিকরা ছিলেন, সেটা হচ্ছে যে উনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং সমস্ত জিজ্ঞাসাবাদের কাজ শেষ হয়ে গেছে। যদি জাগিন্দার কোর মামলার কথা আপনারা উল্লেখ করছেন, বিক্রমবাবু উল্লেখ করেছেন, মুখ্য সচিব উল্লেখ করছেন, জাগিন্দার কারণ মামলায় হচ্ছে অ্যারেস্টের আগে তুমি দেখে নেবে তার সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল পজিশন, এক গুচ্ছ বলে অ্যারেস্ট যত কম হয়, তদন্তে অ্যারেস্ট যত কম। কিন্তু যদি আমার এভিডেন্স পাওয়া যায়, এমন এভিডেন্স পাওয়া গেছে তাকে আমি অ্যারেস্ট করে কেন, ইন্টারোগেশনের জন্য। অ্যারেস্ট না করলে, আমি তাকে জিজ্ঞাসাবাদ না করলে আমি কিছু তথ্য পাবো না, তাহলে তাকে অ্যারেস্ট করাটা উচিত। 197 বার আছে ক্রিমিনাল প্রসিডিওর কোডে, 197 বারে সন্দীপবাবুও প্রোটেক্টেড, ডিএমও প্রোটেক্টেড। আমরা বহু মামলা করেছি কাস্টোডিয়াল টর্চার ক্ষেত্রে, তখন পারমিশন আমরা পাইনি, ফলে পারমিশন পেতে সরকারের স্যাংশনের ক্ষেত্রে সরকারের লাগে। কিন্তু আপনি দুর্নীতি দমন ধারায় ধরেন, তাহলে পারমিশন লাগে না।
তাহলে আমি একবারে কাস্টডিতে দিতে পারি, জেরা করতে পারি, ছেড়ে দিতে পারি, অথবা আমি পরে তখন চার্জশিটের আগে আমি অ্যারেস্ট করতে পারি। যদি আমি ধরে নিই এটা ওভারস্টেপিং, আমি ধরে নিচ্ছি, তুমি যদি এরকম হয় মুখ্য সচিব নিরপেক্ষ নয় কেন? মুখ্য সচিব গোদালার হয়ে এতগুলো করাবে, পালিয়ে যাবে না, অমুক করবে না, তাহলে জয়রামও একটা ওভারস্টেপিং করে সেন্সার করে তাকেই তদন্তের দায়িত্ব রাখো। সো গিভ এ মেসেজ যে ইয়েস দ্য স্টেপ ইজ ওভারস্টেপ, আমরা তো এটা নিন্দা করছি, তাকে আমরা সতর্ক করে দিচ্ছি, বাট হি উইল বি ইন চার্জ অফ দ্য এন্টায়ার কেস till the investigation is completed, till the charge sheet is submitted, তারপর আমরা তাকে সরাতে পারি। না সরিয়ে তুমি তাকে হেনস্থা করে যেভাবে নিয়ে এলে, ওয়েটিং রেখে দিলি, সকালবেলা এসে মিট করছেন, তাকে পুলিশ অফিসার বসিয়ে রাখছে 3:30টার সময় গিয়ে তাকে মিট করছেন, দেখি এত বড় পুলিশ অফিসার, এই লেভেল অফ অনেস্টি, ওই পুলিশ অফিসারও ভয় পেয়ে গেছে, তার সাথে দেখা করছে না, 3:30টার সময় গিয়ে দেখা করছে এবং তাকে ওয়েটিংয়ে রেখে দিয়েছে। তার মানে তোমার এন্টায়ারলি হচ্ছে তোমার নেতিবাচক। আপনি বলছেন ইউ হ্যাভ টেকেন আ সাইড। এবং না, এবং এক্সাম্পল অ্যান্ড ওয়ার্নিং, আমি সুমনের সাথে ডিফার করি। সমস্ত আইপিএস অফিসার যারা একটু সৎভাবে কাজ করতে চাইছেন, বা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন, বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন, গো বাই ল, আমার ডিউটি টু দ্য ল, নট টু দ্য পলিটিক্যাল পার্টি, তাদের কাছে মেসেজ দেওয়া চাই, শুধু আমার বইয়ে যাই টান, আমার কথার উল্টো যদি যাও তাহলে তোমাকে আমরা এ করে দেবো। দিস মেসেজ ইজ ভেরি খারাপ। এবং সেটা জয়রামনের ক্ষেত্রে হোক, ডায়মন্ড টিউশনের ক্ষেত্রে হোক, সারদা কাণ্ডে কুণালকে গোপন জবানবন্দি দিতে দেওয়া হচ্ছে না কেন? ওয়াই আর ইউ সো স্কেয়ার্ড? গোপন জবানবন্দি দিয়ে তো পুলিশের ইনভেস্টিগেশন সবসময় লাভ হয়। আমরা চিরকাল শুনে এসেছি যে গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেট পুলিশের কাছে কিছু বললে তো, আপনি জানেন, সন্দীপবাবু জানেন, পুলিশের কাছে বললে ওটা এভিডেন্স নয়, অ্যাজ পার ক্রিমিনাল ইন্ডিয়ান এভিডেন্স না। পুলিশের কাছে আমি যদি বলে থাকি আমি সুমন দেখে খুনও করেছি, কিছু এসে যাবে। আমি যদি ম্যাজিস্ট্রেটের কাছে বলছি, ইট হ্যাজ দ্য লিগ্যাল ভ্যালু, ইট হ্যাজ লিগ্যাল ভ্যালু। আপনি কি রঞ্জিত পট্টনায়ককে এই তালিকায় যোগ করবেন? ডেফিনেটলি যেভাবে সরকার তার অপছন্দের কোনো অফিসারকে ঢুকতে দিচ্ছে না, রাখতে দিচ্ছে না, ইটস এ রং মেসেজ। এটা গুড গভর্নেন্সের লক্ষ্য নয়। গুড গভর্নেন্স সততার প্রতীকের লক্ষ্য হবে যে তুমি যদি অনেস্টলি, আমি তোমাকে তদন্ত করতে পারছি, করো, তুমি একটা ওভারস্টেপ করেছো, আমি তোমায় সতর্ক করে দিলাম যে তুমি আন্ডার দি ল, তুমি যদি আন্ডার দি ল হোক, তুমি এখানে ওভারস্টেপ। আমি একটা খালি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি যাদবপুরের কথা উল্লেখ করলেন, যাদবপুরের এক্সপার্টকে দিয়ে যে তদন্ত করানো, এটা এই সরকারই করিয়েছে প্রথম। 2 নম্বর বলছি যে জয়রামনের আপনি যে কথাটা আজকে, না আমার জয়রামনের একটা দিক দেখে খুব ভালো লেগেছে যে অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি কিন্তু গোটা পরিস্থিতিটাকে নিয়েছেন। আপনি ওই কথাটা উল্লেখ করলেন যে 10:30টার জায়গায় 3:30 দেখা করেছে। এখন কটার সময় তাকে ডেকেছিল সেটা তো আপনি আমি কেউ জানি না, এখান থেকে অনুমান করছি। সুতরাং তিনি কিন্তু খুব সহজ সরল ভাবে নিয়েছেন ব্যাপারটা, এবং তার মধ্যে কিন্তু কোনো আবেগের ব্যাপার নেই। তিনি খুব সহজ সরল ভাবে ব্যাপারটাকে নিয়েছেন। জয়রামন তার নিয়েছেন নাকি ডিসিপ্লিন দেখে, মানে বাইরে বলেন ভালো দিক, আমরা বলেন যে আবেগের বশে না, যে একটা প্রশাসনিক সিদ্ধান্ত তার মধ্যে রাজনীতি করতে চাইছে, ওই গভর্নমেন্ট ডিসিশন, ওই এই যে এটা হচ্ছে শুধুমাত্র আলোচনার রাজনীতিকরণ, এই আলোচনার রাজনীতিকরণ না। বারবার একটা কথা আমি বলছি, উনি আবেগের বশবর্তী হয়ে বললে আপনার ওই প্রশ্নটা তার সূক্ষ্ম থাকতো না, স্থূল হয়ে যেত। না না, সেটা ঠিক, একজন আইপিএস শৃঙ্খলাবদ্ধ কর্মী, তিনি কি করে বাইরে বা প্রেসের সামনে আবেগ দেখাবেন? কিন্তু খুব সহজে ব্যাপারটা সহজ আপনি শিওর পাবলিকলি বলছেন? উনি বলছেন এটা রুটিন ওয়ার্ক, উনি নিজে বলেছেন সাক্ষাৎকারে এটা রুটিন হতেই বলেননি, উনি বলেছেন যেটা রুটিন, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা তা নয়। আমি আরেকবার বাইকটা দেখি, এবং আমি অনুতপ্ত নই, দুঃখিত না, সেটা তো বলেছেন, সেটাও শুনেছি, সেটাও কোর্ট ডিসাইড করবে। ঠিক আছে, তুমি সরকার, আমি বলছি যে এটাতে নিয়ে আমরা বেশি আবেগ সমৃদ্ধ হয়ে পড়ছি। একটা সরকারি সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত, সেইটাকে আমরা কন্ট্রাক্ট করছি, আমরা রাজনীতি আনছি, রাজনীতি আনছি ইচ্ছাকৃতভাবে। আমাদের পয়সা যারা রাজনৈতিক দল যদি আমরা ইচ্ছাকৃতভাবে কোনো একটা পক্ষে থেকে আমরা সরকারের সমস্ত পক্ষের প্রতিপক্ষ অনুষ্ঠানে আমরা সব পক্ষের বক্তব্য তুলে ধরি। কিরণ কুমার, যার বিরুদ্ধে অভিযোগ, তিনিও তার ঘনিষ্ঠ মহলে কি বলেছেন, তার নিজের রাজ্যের অন্ধ্রপ্রদেশের সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন যে তিনি দাবি করেন যে আমরা সত্য মিথ্যা সত্যি জানি না, যে তিনি রাজ্যে যাননি, কলকাতার কাছেই আছেন, এবং তার ঘনিষ্ঠ মহলে তার দিক থেকে কি যুক্তি দিয়েছেন তাও দেখাবো। গোদালা কিরণ কুমার আইএএস, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের প্রাক্তন সিইও। এসজেডি এর সিইও থাকাকালীনই নানা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, গ্রেপ্তারও হতে হয়েছে। যদিও গোদালার দাবি তিনি কোনো দুর্নীতি করেননি।
প্রকাশ্যে কিছু না বললেও মুখ খুলেছেন ঘনিষ্ঠ মহলে। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে গোদালা কিরণ কুমার দাবি করেছেন তার আমলে এসজেডিএতে দুর্নীতির পরিমাণ বাড়িয়ে দেখানো হচ্ছে। ঘনিষ্ঠ মহলে কিরণ কুমার দাবি করেছেন যেসব কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সেই সব ক্ষেত্রে 10-15% দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তার বেশি নয়। আর গোটা বিশ্বজুড়েই কাজ করানোর সময় অগ্রিম বাবদ টাকা দেওয়া হয়। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট সূত্রে খবর, বহু প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে নির্মাণ দ্রব্যই করেনি। যদিও এই কথা শুনে ঘনিষ্ঠ মহলে বিস্ময় প্রকাশ করেছেন গোদালা কিরণ কুমার। টেন্ডার খোলার দিন কয়েকের মধ্যেই ঠিকাদার সংস্থাকে টাকা মিটিয়ে দেয়া কিংবা কাজের অগ্রগতি যাচাই না করেই অর্থ বরাদ্দের অভিযোগ উঠেছে এসজেডিএর বিরুদ্ধে। এ বিষয়ে ঘনিষ্ঠ মহলে কিরণ কুমার দাবি করেছেন তিনি যে কটি প্রকল্প হাতে নিয়েছিলেন তার সবকটিরই কাজ হয়েছে স্বচ্ছতা বজায় রেখে, খুবই হিসেব করে টাকা খরচ করা হয়েছে। গোদালা কিরণ কুমারের বিরুদ্ধে অভিযোগ, যেসব প্রকল্পে দুর্নীতি হয়েছে সিইও থাকাকালীন সেগুলির ছাড়পত্র তিনি দিয়েছিলেন। এই অভিযোগ অবশ্য পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। ঘনিষ্ঠ মহলে কিরণ কুমার দাবি করেছেন প্রকল্পগুলির ছাড়পত্র আমিই দিয়েছিলাম, কিন্তু যখন পুরোদমে কাজ হচ্ছে তখন সেখানে আমি ছিলাম না। আইএএস হওয়ার পর থেকে তার সম্পত্তির পরিমাণও 1 লাফে বহুগুণ বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঘনিষ্ঠ মহলে তাও অস্বীকার করেছেন গোদালা কিরণ কুমার। এরই সঙ্গে দাবি করেছেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবসময় উন্নয়নমূলক কাজের জন্য তাকে উৎসাহিত করেছেন। এবিপি আনন্দ। তিলোত্তমা, সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে তোমার কাছে আসবো, সেটা হচ্ছে যে তুমি দুর্নীতির অঙ্কগুলো যদি দেখো, যেটা অভিযোগের অঙ্কগুলো কয়েক কোটি টাকা। সত্যি সত্যি শিলিগুড়িতে বা জলপাইগুড়িতে উন্নয়ন পর্ষদের এই টাকা যদি আমি ধরে নিচ্ছি যে কোনো অভিযোগ ছাড়া ঠিক খাতে করে, তো শিলিগুড়ি বা জলপাইগুড়ির চেহারাটা পাল্টে যেত। কি বলবে তুমি? খুব খুব ভালো একটা পয়েন্টে এসছো, মানে আমিও হয়তো এইভাবেই এগোতাম। আমার এই এত কিছু এই বিতর্কের বাইরে থেকে যেটা দেখে মনে হয়েছে যে বছরের পর বছর ধরে, মানে আমি তো জন্মেছি এবং বড় হয়েছি, এখনো দেখছি যা ওই অঞ্চলের যে পরিস্থিতি, যে ধরনের মানে উন্নয়ন বলে কিছু নেই এবং প্রচণ্ড দারিদ্র, রাস্তা দিয়ে চলা যায় না, কোনো হাসপাতাল পরিষেবা নেই, মানে বলে বলে আমি শেষ করতে পারবো না। তো এই যে অনুন্নত উত্তরবঙ্গ এবং এই যেভাবে চলছে, অর্থাৎ আগেও আমরা দেখেছি যে রাজ্য সরকার ভীষণভাবে কলকাতা কেন্দ্রিক উন্নয়ন ইত্যাদির কথা ভাবতেন, উন্নয়নটাকে ছড়িয়ে দেননি এবং উত্তরবঙ্গ ভীষণভাবে অবহেলিত। একটা অংশ অর্থাৎ দার্জিলিং পার্বত্য অঞ্চল বিচ্ছিন্নতার দাবি তুলেছে। আমার মনে হয়েছে সব কিছু দেখে যে এইভাবে যদি চলতে থাকে, এই সরকার এইভাবে চলছে, এরপরে পরবর্তী যে সরকার সে যে দলেরই হোক না কেন, সেও যদি এভাবেই চলতে থাকে, আজ থেকে হয়তো 20-25 বছর পর এই বিচ্ছিন্নতার দাবিটা হয়ে যাবে আমাদের মানে ফারাক্কার এপার ওপার। আমার মনে হয় তখন গোটা উত্তরবঙ্গেই হয়তো এই ধরনের একটা আন্দোলন হবে, যে আন্দোলন বলবে যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে চাই না, আমরা একটা আলাদা উত্তরবঙ্গ রাজ্য চাই। তার কারণ মানুষ আস্তে আস্তে সচেতন হয়ে উঠছে। আগে উত্তরবঙ্গে আজ থেকে 20-25 বছর আগেও বা 30 বছর আগেও উত্তরবঙ্গে যেহেতু বহু রকম জনজাতি সম্বলিত একটা অঞ্চল, বহু বিচিত্র জনজাতি, এবং তাদের মধ্যে লেখাপড়ার চল আজ থেকে 30 বছর আগে ততটা ছিল না। আস্তে আস্তে একটু 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 করে বিভিন্ন নেপালি স্কুল হয়েছে, হিন্দি স্কুল হয়েছে, ছোট 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 করে। এখন কিন্তু এই মানে অশিক্ষিত মানুষকে শিক্ষার যারা সুযোগ পায়নি তাদেরকে যেভাবে বঞ্চিত করা সম্ভব হয়, যখনই শিক্ষার আলো তাদের মধ্যে প্রবেশ করে তখনই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের মধ্যে একটা বঞ্চনাজনিত অভিমান এবং বিক্ষোভ জন্ম নেয়। তুমি নিরক্ষর মানুষ বলছো, অশিক্ষিত বললে মানে শিক্ষিত মানুষদের, শিক্ষিত মানে আমি নিরক্ষর, হ্যাঁ। এখন স্বাক্ষর বললেও তো তুমি ঠিক শিক্ষিত বলতে পারবে না, সেটা আবার অন্য বিতর্কে এসে যাবে। যাই হোক, আমি বলছি সচেতনতা সম্পন্ন, এটা বললে বোধহয় ঠিক ঠিক। তা এই সচেতনতা সম্পন্ন মানুষ যেহেতু বাড়ছে উত্তরবঙ্গে, সেহেতু কিন্তু বেশি দিন আর এই ধরনের রাজনৈতিক ভাঁওতাবাজি দিয়ে তোমাদের এই পাইয়ে দেবো সেই পাইয়ে দেবো, এত কোটি টাকার প্রজেক্ট করব, তারপরে আমি কিছুই করলাম না, এই দিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না। হয়তো মানে আমি আশা করছি যে আমি জীবদ্দশায় হয়তো সেরকম কোনো আন্দোলনের ভেতর ঢুকে যেতে পারি, যে আন্দোলনটা বলবে যে আমরা এই ধরনের জীবন চাই না, আমরা আলাদা উত্তরবঙ্গ রাজ্য করব, আমাদের হাতে ক্ষমতা আসুক। তিলোত্তমা, সাধারণ মানুষের কথা বলছে যতীন্ময় নন্দী, অত্যন্ত একজন সাধারণ মানুষ, হতদরিদ্র পরিবারের, তাকে গ্রেফতার করা হয়েছে যে অভিযোগে, স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ সেটা।
দশকের পর দশক রাজ্য সরকারের মহাকার্যালয়ে থাকা মহাকরণে আগুন লাগানোর চেষ্টা, ঠিক কী অভিযোগ, ঠিক কোন পরিবারের মানুষ, এবং তার বক্তব্য যে সাধারণভাবে কর্তব্য করছিলেন পোকা মারার জন্য কীটনাশক স্প্রে করছিলেন মহাকরণে, সত্যিটা কি প্রশ্ন উঠছে। সংস্কার ব্যস্ত মহাকরণেরা কি আগুন লাগানোর চেষ্টা, চক্রান্ত, তারপর গ্রেফতার। স্বরাষ্ট্র সচিবের সাংবাদিক বৈঠকের পর তোলপাড় হয় গোটা রাজ্য। শুক্রবার বিকেল 5:50 নবান্নে খবর যায় মহাকরণের হোম পাবলিকেশন দপ্তরে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে। বাইরে থেকে কেরোসিনের গন্ধ পেয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। স্বরাষ্ট্র সচিবের দাবি, দরজা খুলে দেখা যায় ফাইল ও কাগজপত্রে কেরোসিন ছড়ানো। রাইটার্স বিল্ডিংস এর টপ ফ্লোরে জি ব্লকে, যেখানে হোম পাবলিকেশনস এর একটা ডিপার্টমেন্টের একটা অংশ এখনো আছে, সেখানে একজন খুবই অ্যালার্ট একজন পুলিশ কর্মচারী, একজন কনস্টেবল কেরোসিনের গন্ধ পায় এবং ওখানে গিয়ে দেখে যে ওই এলাকাতে বেশ কিছু বইপত্র, ফাইল ইত্যাদি ছিল। সেইখানে তার মাঝখানে কেউ কি কারা ওখানে কেরোসিন ছড়িয়ে দিয়েছেন এবং আমরা প্রাথমিকভাবে এটা অনুমান করা হচ্ছে যে এটা কে বা কারা এটা এই ধরনের একটা প্রচেষ্টা করছিল যাতে আগুন লাগিয়ে দেওয়া হয় রাইটার্স বিল্ডিংসে। অধিকাংশ দপ্তরই সরেছে নবান্নয়, মহাকরণে সাধারণ মানুষের ভিড় নেই। তাহলে কে ঘটালো এমন ঘটনা? স্বরাষ্ট্র সচিব দাবি করেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা গিয়েছে, এখন শুধু প্রমাণের অপেক্ষা। কে করেছেন, কারা করেছেন, সেগুলো আমরা ভালোভাবে তদন্ত করে খুব শীঘ্র যাতে তাদেরকে ধরা যায় তার ব্যবস্থা আমরা করছি। ঘটনার সর্বোচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। স্বরাষ্ট্র সচিবের সাংবাদিক বৈঠকে 24 ঘন্টার মধ্যেই আটক করা হয় 4 জনকে। স্বরাষ্ট্র সচিব জানান, আটক হওয়া ব্যক্তিদের অধিকাংশই সরকারি কর্মী। শনিবার রাতেই মহাকরণে ঘরে কেরোসিন ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় জ্যোতির্ময় নন্দীকে। তিনি মহাকরণে কীটনাশক ছড়ানোর দায়িত্বে ছিলেন। পুলিশ দাবি করে ধৃতের কাছ থেকে বৈধ পরিচয়পত্র মেলেনি, আর এই দাবি ঘিরেই তৈরি হয়েছে নয়া বিতর্ক। গত 7 বছর ধরে ভবানী ভবনে কীটনাশক ছড়ানোর কাজ করেন জ্যোতির্ময়। ভবানী ভবনে কাজ করার জন্য কোনো পরিচয়পত্র লাগতো না, ফলে জ্যোতির্ময়ের কাছে কোনো পরিচয়পত্র ছিল না। জুন মাস থেকে মহাকরণে কীটনাশক ছড়ানোর কাজ শুরু করেন জ্যোতির্ময়, তখনও তাকে কোনো পরিচয়পত্র দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে যদি স্বরাষ্ট্র সচিবের চক্রান্তের দাবিকে সত্যি বলে ধরে নেওয়া হয়, তাহলেও প্রশ্ন উঠছে একজন চক্রান্তকারী কিভাবে বৈধ পরিচয়পত্র ছাড়া টানা 5 মাস কাজ চালিয়ে গেলেন মহাকরণে? কোথায় ছিল নিরাপত্তা ব্যবস্থা, কোথায় ছিল নজরদারি? আসল সত্যিটা কি? প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারছে না। রাজস্বী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জ্যোতির্ময় বাবুর মা চিত্রা দেবী, চিত্রা নন্দী এবং স্ত্রী অপর্ণা নন্দী আমাদের সঙ্গে আছেন। তাদের সঙ্গে আসবো, খুব স্বাভাবিকভাবেই একেবারে ভেঙে পড়েছেন তারা। কিন্তু তার আগে দেখাবো যে মূল যেটা সূত্র, কেরোসিন তেল। কেন কেরোসিন তেল কীটনাশকের সঙ্গে মেশানো হয়? কীটনাশক প্রস্তুতকারী সংস্থা বলছেন যে শুধু কীটনাশক যদি কোনো দফতরে বা বাড়িতে স্প্রে করা হয় তাতে আসবাবপত্রের ক্ষতি হতে পারে, সেই জন্য কেরোসিন বা অন্য কোনো জ্বালানি তেল অবধারিতভাবে তার সঙ্গে মেশানো হয়। ঠিক কি এই বিতর্ক, কি বলছেন এই কীটনাশক প্রস্তুতকারী সংস্থারা, দেখাবো। মহাকরণে আগুন লাগানো চক্রান্তের অভিযোগ। স্বরাষ্ট্র সচিবের দাবি, হোম পাবলিকেশন দপ্তর থেকে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে লালবাড়িতে কীটনাশক ছড়ানোর দায়িত্বে থাকা জ্যোতির্ময় নন্দীকে। কিন্তু কীটনাশকের মধ্যে থেকে কি কেরোসিনের গন্ধ বেরোনো সম্ভব? কীটনাশক প্রস্তুতকারী সংস্থার দাবি, শুধু কীটনাশক ছড়ালে অনেক সময় জিনিসপত্রের ক্ষতি হয়, তাই বিপত্তি এড়াতে সাধারণত কীটনাশকের সঙ্গে অন্য কোনো তরল মিশিয়ে তারপর তা ছড়ানো হয়। অধিকাংশ ক্ষেত্রে কীটনাশকের সঙ্গে কেরোসিন কিংবা অন্য কোনো জ্বালানি তেল মেশানো হয়। কোনো র কম্পাউন্ডস কেমিক্যাল আমরা ডিরেক্টলি কোথাও ইউজ করতে পারি না, বিকজ ইটস অ্যান হার্মফুল। সেম থিং ইজ কেরোসিন। ওটা আমরা একটা কম্পাউন্ড, সেটা সবসময় যে কেরোসিনই ইউজ হবে তার কোনো মানে নেই। অ্যান্ড ইফ ইট ইজ অ্যান ইসি কম্পোজিশন, তাহলে আমরা কেরোসিনটা উডের ক্ষেত্রে বেসিক্যালি ইউজ করে থাকি, ড্রেনেজ সিস্টেমের ক্ষেত্রে ইউজ করে থাকি, যাতে অয়েলের প্রলেপটা থাকে আর কেমিক্যালের যে সাবস্টেন্স অ্যান্ড মরেলটা সেটা যেন অনেকক্ষণ ধরে স্টে করে সেখানটা। যদিও এক্ষেত্রে কীটনাশকের সঙ্গেই কেরোসিন মেশানো ছিল নাকি কেউ আলাদাভাবে তা এনেছিল, তার উত্তর তদন্তেই মিলবে। প্রকাশ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
চিত্রাদেবী, আপনার কাছে আসবো। আপনার ছেলে জ্যোতির্ময় বাবু ঠিক কি কাজ করতেন এবং পরিবারের তরফ থেকে এই অভিযোগ এবং তার ফলে গ্রেফতার আপনি কখন জানতে পারলেন? শুক্রবার কাজ করতে গেছিল, শুক্রবার ওইখানে কাজ হয়েছে। তারপর আমি রাত্রি হয়ে যাচ্ছে, ছেলে আসছে না দেখে ফোন করি, তখন সে বলে মা আমি কলকাতায় এখনো। আমি বলছি এখনো কলকাতায় কেন? হচ্ছে মা গিয়ে সব বলবো। তারপর বাড়ি এসেছিল ওখান থেকে, তখন রাত্রির 12টা, তখন বাড়ি এসেছে, এসে বলছে মা এরকম এরকম হয়েছে, আমাকে ডেকেছিল ওখানে, আমি গেছিলাম। তারপরে সকালবেলা বলছে যে 10টার মধ্যে আমায় ওই থানায় দেখা করতে বলে। তারপরে সে ছেলে আমার 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সেইখানে যায়, ওই থানায়, কলকাতায় কি নাম থানার নাম, হেয়ার স্ট্রিট থানা, সেইখানে যায়। কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, সে ভাত খাবো এসে বলেছে, সে আসছে না। আমি তার ফোন করছি, বলছে যে এখনো অফিসার আসেনি, আমার কোনো জিজ্ঞাসাবাদ হয়নি মা। তারপরে এরকম করতে করতে রাত্রে 8টা বেজে যায়। তখন আমি যার আন্ডারে কাজ করেছিলেন, কি ওর নামটা অপর্ণা, যাই হোক, বিস্ময় রায়, ওনার নাম্বার ছিল আমার কাছে। আমি ওনাকে ফোন করি যে আপনার কাছে তো কাজ করতে গিয়েছিল, তাহলে আমার ছেলের কি হলো? তখন বলছে যে মাসিমা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলে তো কোনো অন্যায় করেনি, এখানে কাজ তো আমার কাছেই করে, ভবানীও অনেকদিন করেছে, তা আমি ওকে ডেকে নিয়ে যাই বা আমার লোক এসে ওকে নিচের থেকে নিয়ে পড়ে যায়। তা আমি দেখছি কি হয়েছে, দেখছি বিজেপির মিটিং ছিল নাকি, তাই দেরি হয়েছে এরম বলে। তারপর রাত্রি 10:30টার সময় বলছে মাসিমা অনেক অন্য মহলে চলে গেছে, আমি কিছু করতে পারছি না, আপনি কিছু টাকা নিয়ে উকিল নিয়ে আসুন। রবিবার 11টার সময়। কিন্তু আমি কোথায় টাকা পাবো, আমি কোথায় পাবো? তখন আমি বিজয় রায়কে বলি যে আমি কোথায় পাবো, আমি এরকম মানুষ, আমার ওই ছেলে যা আনে খাই ওরম করি, কি হলো আমার ছেলের এরকম। আমি অপর্ণা দেবীর কাছে আসবো। অপর্ণা দেবী, আমরা সবাই জানি এবং 5 জন মানুষ 5টা মুখ বসে থাকেন যে জ্যোতির্ময়বাবু বাড়ি ফিরে কখন তার রোজগারের টাকাটা দেবেন। 5 জনের সংসার এবং একমাত্র উপার্জনকারী হচ্ছে জ্যোতির্ময়বাবু। উকিল এবং এই ধরনের এই যে এটা অত্যন্ত গুরুতর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, এই খরচ আপনারা কি করে চালাচ্ছেন এবং তারপরে পরিবারের তরফে কতটুকু প্রস্তুতি নিতে পেরেছেন? আমার কিছুই টাকা পয়সা নেই, আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আমার না লোক বল আছে না পয়সার বল আছে, আমি দিশারা হয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না, দিতে পারিনি আমি কোনো। আমি আমার কার্ডটা দিয়ে যাব, আপনি যোগাযোগ করবেন। আমি জানি না কার সঙ্গে কি করবো, কে আমার লোক বল কেউ নেই। করতে হবে না। নেক্সট তারিখ কবে? এই 6 তারিখ। 6 তারিখ, তার আগে আমার সাথে দেখা করুন, 1 পয়সা খরচা হবে না। এখনো পর্যন্ত আইনজীবী দিতে পারেননি। আমি নিচ্ছি আপনার কেসটা নিচ্ছি, আপনি টাকা পয়সার চিন্তা একদম করবেন। অপর্ণা দেবী, রাইটার্স বিল্ডিং এ উনি ঠিক কি কাজটা করতেন? কি কাজ করতেন? ওই তো পোকা মারার কাজ। আচ্ছা, কেরোসিনের সঙ্গে আমার নিজেই তো কেরোসিন চাইলো, বা আশেপাশে আমাদের পাড়াতে কাজ করেছে 2-3 বার, কেরোসিন তেল দিয়েই ও কাজ করে, যখনই কাজ করে। ভবানী মামলা যখন কাজ করতো তখন ওই কেরোসিন দিয়েই করতো। আর এখানে 3-4 মাস এসছে কাজ করতে, কেরোসিন দিয়ে করে। 2 লিটার কেরোসিন তেল আমার থেকে নেয়, নিয়ে ওর মধ্যে ওষুধ মিশিয়ে বাড়ি থেকেই নিয়ে যায়, ওষুধ মিশিয়ে নিয়ে গিয়ে কাজ করে। একটা ছোট ব্যাগের মধ্যে একটা এইটুখানি মেশিন আর একটা বোতলে ওষুধ থাকে, ওই নিয়ে যায়। টিভি দেখেছে বসতে বসতে, কোনো কিচ্ছু নয়, ওরা ইচ্ছা করে দেখাচ্ছে, কোনো কিচ্ছু ছিল না। হ্যাঁ, ভবানী ভবনে যে অফিসারদের কাজ করতেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন যে এত দিন ধরে ভবানী? আমি জানি না তো তাদের ফোন নাম্বার। ওই শুধু বিস্ময় রায় ওনার কাছেই যা ফোন নাম্বার আমাদের কাছে ছিল, তাকে ফোন করি, কিন্তু তাকে এখনো দেখিনি। ওকে গ্রেফতার করা হয়েছে, এটা আপনারা কখন জানতে পারলেন, কে জানালো? রাত্রি 10:30টার সময়, তখন ওই বিস্ময় রায়
থানা থেকে কোনো পুলিশ বলেনি, বিষয়টাই ফোন করেই বলেছে ওনাকে একদিনের জন্য থানা থেকে জানানো হয় না না। আমি সন্ধিদার কাছে আসবো। সন্ধিদা, এক হচ্ছে যে গত 7 বছর ধরে মহাকরণে ভবানী ভবনে কীটনাশক ছড়ানোর কাজ করছিলেন তিনি, এবং কোনো পরিচয়পত্র লাগতো না, তার কাছে সেই ছিলও না। জুন মাস থেকে মহাকরণে কীটনাশক ছড়ানোর কাজ করেন, তাকে কোনো পরিচয়পত্র দেয়া হয়নি। মানে আমি বলছি যে এই চক্রান্তের দাবি আমি ধরে নিলাম সত্যি, তাহলে তো এই প্রশ্ন উঠবে যে বৈধ পরিচয়পত্র ছাড়া 5 মাস কি করে কাজ চলে গেলেন, সেখানকার কি নিরাপত্তা ব্যবস্থা? তারপরে তো আমি অন্য প্রশ্ন, উনি করেছেন কি করেননি, কিভাবে জড়ানো হয়েছে সেই প্রসঙ্গে আসবো। এইটা কি করে হয়? আমি কলকাতা পুলিশ যখন প্রথম আসি ডেপুটি কমিশনার হয়ে, আমি ওই রাইটার্স বিল্ডিং অনেকগুলো সিকিউরিটির দায়িত্বের সঙ্গে ওটার আমি সিকিউরিটির দায়িত্বে ছিলাম। এই সবটা যেহেতু উপর মহল থেকে বলা হয়েছে, পুলিশ তার কৃতিত্ব দেখানোর জন্য যেভাবে পারে লোকজন ধরিয়ে কিছু একটা করা। অনেকদিন পুলিশে চাকরি করেছি, বহুদিন দেখেছি। তবে আমার একটাই, বর্তমান পুলিশ কমিশনার অত্যন্ত মানবিক, অত্যন্ত সুভদ্র মানুষ। তার কাছে আমাদের আবেদন থাকবে, দয়া করে আপনি নিজে দেখুন, ওপর মহল থেকে বলেছে বলে সেটাকে কোনোভাবে একবারে প্রমাণ করে দিয়ে তার প্রতি কৃতিত্ব নেওয়া চাকরির সুবিধা হবে, এখান থেকে সরে আসা দরকার। এই অসহায় মানুষগুলো এই আমার পেস্ট কন্ট্রোল সম্বন্ধে যাদের বাড়িতে করেন ধারণা আছে, কদিন আগে আমি একটি লাইব্রেরিতে ওটা করার জন্য আমি দেখেছি কেরোসিন মিশিয়েই করে। ভবানী ভবনে এতদিন ধরে ওর স্বামী কাজ করেছেন, ওখানে দুপা গিয়ে জিজ্ঞেস করলেই হতো যে মানুষটা এতদিন ধরে করেছে তার সম্বন্ধে কি। কিন্তু যেহেতু ওই ওপর মহল থেকে একটা একেবারে গম্ভীর গলায় বলা হলো একটা সাংঘাতিক কিছু একটা এখানে একটা ষড়যন্ত্র, সঙ্গে সঙ্গে প্রমাণ করে পাল্টানো দরকার। ওয়ান হ্যাজ টু আন্ডারগো চেঞ্জ। এভাবে চলে না। মুদ্রার উল্টো পিঠটা ধরুন তো, একটা পরিবার, এইরকম হতদরিদ্র পরিবার, আইনজীবী, মানে এই ধরনের মামলার ন্যূনতম সত্ত্ব একজন আইনজীবীকে ফিস দেওয়ার টাকা যাদের নেই, 5টা মুখ বসে থাকে, কখন একমাত্র উপার্জনকারী জ্যোতির্ময় বাবু আসবেন। আমি আন্তরিক আমার কৃতজ্ঞতা জানাই যে উনি এগিয়ে এসেছেন, বলেছেন ওর মামলা আমরাও পাশে থাকবো। দেখলেন তো একটা আইএএস অফিসার কি বললেন, না একটা আইএএস অফিসার দুজনই হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, রোলটা দেখুন। ভবনে একটা মানুষের মধ্যে খবর নেবেন, একটা প্রাথমিক দায়িত্ব তদন্তকারী লোকের একটু জিজ্ঞেস করা যে এই ছেলেটি আছে এতদিন করছে, কেমন ছিল কি ছিল, এইটুকু করলেই হয়। কিন্তু একটাই অবসেশন, যেটা এতদিন ধরে এই আমাদের সিস্টেমগুলো চলে আসছে, খুশি করে নিজের সুবিধে করা। ওই যে ওপর থেকে একটু ইঙ্গিত দেওয়া হলো, দেখুন কোনো একটা ষড়যন্ত্র, কিনা ওই ষড়যন্ত্র সারাক্ষণ ঘুরে চলেছে, এবং ওই করতে গিয়ে দেখুন এই ধরপাকড় করে কাকে নিয়ে সাজানো যায় কিনা দেখাতে হবে। এতকাল পুলিশে চাকরি করা, এতদিন যারা করেন সঙ্গে থেকে, এটাই কারণ। আমার আবেদন, ভুল হতেই পারে, সেই ভুলটা সংশোধন করে নেওয়া দরকার। যেহেতু প্রথমে করা হয়েছে বলে সেটাকেই আটকে ধরে সেটা দিয়েই কোর্টে পাঠিয়ে দেওয়া, চার্জশিট করে, ভুলটাকে স্বীকার করে হতেই পারে। একটু মানবিক হওয়া দরকার। এবং আমার মনে হয় কিরণ কুমারের ক্ষেত্রে কথা হয়েছে, চেষ্টা করছে, যেমন কিরণ কুমারের ক্ষেত্রে ভুলটা সংশোধন করা, এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, তখন এনার ক্ষেত্রে কেন করা হবে না? মানে এখানে তো প্রশাসনের একটা ক্লাস ক্যারেক্টার দেখা যায়। আচ্ছা ফাইন, আমি আমার আর দ্বিতীয় প্রশ্নে আসবো সন্ধিদা। সেটা হচ্ছে যে ধরে নেওয়া যাক যে জ্যোতির্ময় বাবু এই চক্রান্ত করেছেন, এই রকম রাইটার্স বিল্ডিং পোড়ানোর চক্রান্ত, এ তো প্রায় টেরোরিজমের সমর্থক। তাকে, মানে আমি যদি বলছি এই প্রশ্ন, এই অভিযোগ যদি সত্যি হয়, ধরে নিই কয়েক মুহূর্তের জন্য, তাহলে তাকে পরের দিন হেয়ার স্ট্রিট থানায় ডাকা হচ্ছে। মানে আমি বলছি যে এই অভিযোগ কি পুলিশ বিভাগই সেই দিন ছেড়ে দিয়ে পরের দিনটাকে ডাকা হচ্ছে? পুলিশ বিভাগ বিশ্বাস করেছে এই অভিযোগ? মানে আমি বলছি, আমি তো কার্যকারণ মেলাতে পারছি না। যে অভিযোগে ওনাকে গ্রেফতার করা হলো, আগের দিন রাতে ছেড়ে দিয়ে বলা হলো যে পরের দিন হেয়ার স্ট্রিট থানায় আসবেন। যদি সত্যি কোনো কেউ চক্রান্ত করে থাকেন, তিনি পরের দিন হেয়ার স্ট্রিট থানায় গ্রেফতার হতে যাবেন? কথা খুব গুরুত্বপূর্ণ কারণে পুলিশের মধ্যে দোটানা থাকে। ওরা একেবারেই মনে মনে জানে মানুষটি অসহায় কাজ করে, সত্যি ওরাও ঠিক মানে করে উঠতে চায় না, কিন্তু ওপর থেকে বলেছে। এই দোটানার মধ্যে কিন্তু পরিস্থিতিটা এইরকম, ডেকে পাঠানো হলো, মা যখন গেলে চিন্তা নেই, আমরা দেখবো, কিন্তু ওই যে একবার বলেছে ওইখানটা করতে হয় বলে সাজিয়ে দেওয়া। আমার মনে হচ্ছে শিলাদিত্য চৌধুরীর মামলা একই রকম, ছেড়ে দিয়ে আবার দুদিন পরে গ্রেফতার করা হলো যখন তিনি চাষ করছেন। মানবিকতা বোধ, গণতন্ত্র যারা কাজ করে, এই যে যন্ত্রগুলি বা একটু অন্যভাবে ভাবলেই পারে। এবং সবথেকে বড় কথা, সরাসরি বললেন আমরা দ্রুত তাদের চিহ্নিত করবো, দ্রুত আমরা করে ফেলবো। ওই যে একটা আছে না, যে কৃতিত্ব নেওয়ার, সেই পুলিশের তরফ থেকে ওই কৃতিত্ব নেওয়া নিতে গিয়ে এই জায়গায় সে দাঁড় করানো। এখনো এত সংবাদ মাধ্যম, টেলিভিশনের পরেও এটা যে হয়, ভাবতেও ভাগে যে আমরা কোথায় বাস করি। আশা যে এখন এটা আপনাদের তরফ থেকে সবাই জানলেন
পুলিশ কমিশনার, আমি আবার বলি টেলিগ্রাফ পত্রিকায় উনি এটাকে করে দ্রুত অত্যন্ত বড় করে আজকে এই প্রকাশ পরিবারটিকে মানবিক কারণে তাদের মুক্তি দেবেন, এটা আমার আশা অবশ্যই করবেন ওরা। আপনি দেখুন যদি অ্যারেস্ট না করতো, যেটা বলছে আগের দিন থানায় ডেকে রাখলো, তাতেই বোঝা গেল যে কেরোসিনের ওইটা করে পেস্টিসাইড কোম্পানি। আমাদের কলেজ লাইব্রেরিতে যখন পেস্টিসাইড দেওয়া হয় প্রতি মাসে কেরোসিন একদম এই অফিসে যেখানে আমরা কথা বলছি এই স্টুডিওতে হয়, আমাদের বাড়িতে হয়, আমাদের লাইব্রেরিতে বছর থানা ওকে ডাকলো, ঠিক আছে, থানা ডাকলো, থানা তদন্ত হয়েছে, কাগজে বেরিয়েছে, মহাকরণে এইসব নথি জানানো, যখন তদন্ত করে জানলো এই লোকটি ওইখানে কেরোসিন রাখা এবং পেস্টিসাইডের কাছে যুক্ত, তাহলে তার স্টেটমেন্ট দেওয়া পুলিশ উঠেছিল যে গুজবটা রটেছিল ওটা ফলস, কেউ মহাকরণের কোনো নথিপত্র আসেনি, এই কারণে এই পেস্টিসাইডের লোকটা সত্যি কথা। আর এই মানুষটা এতদিন ধরে কাজ করেছে আর একটা সরকারি বড় দপ্তরে, পুলিশ দপ্তরে, যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকবে তাহলে তো সে 3 মাস টাইম পেয়েছে। নেক্সট ডে যখন নিজে চলে গেছে তার মানে কি সে করেনি কিচ্ছু, আদারওয়াইজ যায় কি? এবং সে সকাল থেকে বিকেল অবধি বসে প্রতিযোগিতার মধ্যে না এনে দয়া করে আরেকবার বলবেন। বলছি একদিন তো সে যায়নি, সে তো ওখানে এখন সেক্রেটারিয়েট ভবানী ভবনেই 7 বছর জুন থেকে মহাকরণে তুমি সে যখন পরের দিনও ডাকে চলে এলো, পালালো না, পালালে পুলিশ সন্দেহ করে তাহলে কিছু আছে, ঠিক আছে, পালালো না, পরের দিন যতক্ষণ না ওসি আসতে গালে হাত দিয়ে বসে রইলো, পরিবার এইভাবে চিন্তায় তুমি ওর থেকে বিবৃতি নিলে অ্যারেস্ট করলে না, এখানে ম্যাজিস্ট্রেট সাহেব বেল দিলেন, এখন কেন তুমি ইনভেস্টিগেট না করে সাধারণ ব্যাপার কিছু ব্যাপারে এখানে ম্যাজিস্ট্রেট সাহেব বেল দিলেন। আমি বারবার অ্যাজ এ লয়ার হয়ে বলছি যে লোয়ার সাবঅর্ডিনেট জুডিশিয়ারি কবে ইন্ডিপেন্ডেন্ট হবে? তারা নিজের অ্যাপ্লিকেশন অফ জুডিশিয়াল মাইন্ড যে জিনিসটাকে বলা করবে না কেন, অভিযোগটা দেখবে না? একটা কথা বলি, এই যে হয়তো চিন্তা নেই, আইন শুনুন, এখন এটা করে আপনি চিন্তা করবেন না, মাসিমা এটা করে এটা সিএমএম এর কোর্টে মাসিমা এটা বুঝে দিন, কোর্টে যখন রাখা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, আমরা চিৎকার করে অন্যায় অ্যারেস্ট হয়েছে বলবো, কিন্তু আইনের সাহায্য ছাড়া এখন জামিন মামলা তুলবে কিনা সরকারের, আমি একটা জামিন পেতে হবে, ওনাকে নিয়ে জামিনে আবেদন করে নিয়ে আসতে হবে, এটা প্রথমভাবে আসবে। এই যে আইডেন্টিটি কার্ডের কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যেটা কেউ এটাতে মাথায় করছি না, সেটা হচ্ছে যে ওই মানে অনেকদিন ভবানী ভবনে কাজ করেছেন, তারপর রাইটার্সে কাজ করেছেন, আপনি মানে কোনো একটা সংস্থারই উনি এই কাজটা করেন বোঝা যাচ্ছে। এখন দেখুন সেই সংস্থার মালিক কিন্তু এই মুহূর্তে নেই, ঠিক যেরকম ভাবে শর্ট স্ট্রিট কাণ্ডে ওই যে ধরুন বাউন্সারদের ব্যবহার করলো যে এর সংস্থাটা, সেই সংস্থার মালিক বেপাত্তা, এইটি কিন্তু একটা মারাত্মক জায়গা। আমি বলছি ভবানী ভবন বা রাইটার্সে যারা কাজ করবে তাদের একটা সঠিক পরিচয়পত্র থাকবে না, সেই দায়টা কার? এটা দায় অবশ্যই যিনি কাজ করছেন তার তো হতে পারে না, তার তো দায় নয়, আমি বলছি এটা তো দায়টা, এটা তো হওয়া উচিত। 7 মাস 8 মাস কাজ করছে সে একদম উইদাউট পরিচয়পত্রে, রাইটার্সে কেউ এইরকম ধরনের অঞ্চল যেখানে হয়েছে ঘটনাটা সেই জায়গা কেউ মানে উইদাউট পারমিশনে উঠতে পারে না। ফলে আর একটা কথা আমি একটা বলছি যে আমরা এখান থেকে হঠাৎ করে ধারণা করছি কেন যে কিছু তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমার মনে হয় না। এইটা কি যথেষ্ট ব্যবস্থা নয় সুমন বাবু? মানে আমি বলছি এখন দাঁড়িয়ে যে আমার মনে হয় জলে এর পরের দিন এটা ডিজার্ভ করে বেল দিয়ে দেন। আপনি বলছেন যে একজন জেলা শাসককে 48 ঘন্টা রাখলে সে সাসপেন্ডেড হবে, এই জন্য তাকে 23 ঘন্টার মধ্যে বেল দিয়ে দেওয়া হলো। আর একজন অত্যন্ত দরিদ্র তিনি আমরা জানি না কন্ট্রোলের কাজ করেন, শুনুন যা হয়েছে সেটা তথ্য আমরা কি জানি, আমরা এখানে আলোচনা আপনি বলেছেন কি পেয়েছে, আপনি এই যে কেসটা স্পেসিফিক এই কেসটাতে তদন্তকার যারা তদন্ত করছে তারা কি পেয়েছে সেগুলো তো তারা বলতে পারবে, এটা আমরা এখানে বলতে পারবো না। আপনি তো এটাও বলতে পারছেন না সে দোষী, না না দোষী এটা প্রাইমারিলি শুনে মনে হচ্ছে তারা দোষ নেই, উঠে আসছে তার উপর ভিত্তি করে বলা যায় তো আমরা সত্যি অনুমান করছি এখানে। ভবানী ভবনে আমি ওনার বেল যখন ধরে নিচ্ছি, ওনার বেল যখন অ্যাপ্লাই করব আপনি পাবলিক প্রসিকিউটরকে গিয়ে এই সব কথাগুলো বলবেন, উনি অপোজ না তথ্য প্রমাণ নেই, এটা ধরেই বানিচ্ছি, দেখা যাক কি হয়। আমি একটা কথা তিলক বাবুর কাছে আসব, অভিযুক্ত প্রমাণ হচ্ছে ততক্ষণ নির্দোষ বোঝার ক্ষেত্রে যদি তাই হয় তাহলে জয়রামনের তথ্য দিয়ে অভিযুক্ত উনি দোষী কিনা যেমন প্রমাণিত করা যাচ্ছে না, তেমনি এনার ক্ষেত্রেও পুলিশের তদন্ত কি চলছে প্রমাণিত করা অবশ্যই ডেফিনেটলি, ফলে নির্দোষ তাহলে প্রাইমারিলি মনে হচ্ছে নি, প্রাইমারি মনে হচ্ছে পুলিশের হাতে কি তথ্য আছে না আছে এটা কি আমরা ছেড়ে দেবে আমার কথা হচ্ছে সবটাইতে অনুমান করছি আমরা আবুদার 1 মিনিট কি হচ্ছে যদি ধরে নেওয়া যায়, যদি ধরে নেওয়া গেল পুলিশের কাছে কিছু তথ্য আছে,
আপনি আসুন, এই পুলিশ ডিকে বাসুন মামলার একবার কথা উঠলো না, অ্যারেস্টের সময় অ্যারেস্ট মেমো দিতে হবে, দেয়নি। ইন্সপেকশন মেমো করতে হবে, করেনি। বাড়িতে খবর দিতে হবে, যেহেতু থানায় ধরেছে বাড়িতে পুলিশ খবর দেবে, করেনি। ফর্ম ফিল আপ করতে হবে, 2 জন উইটনেস লাগবে, ভুল আছে অনেক, বলছেন আপনি ভুল আছে। আমি বলছি যে আমি শেষ করিনি। অ্যারেস্টের ক্ষেত্রে যদি একজনের, আমি ধরে নিচ্ছি সিআরপিসি অনুযায়ী 197-এ কাউর প্রোটেকশন আছে, আমি ধরে নিচ্ছি, তর্কের খাতিরে দুর্নীতির আইনটা ছেড়ে দিন, গোদালার ক্ষেত্রে প্রোটেকশনের দরকার আছে, আমি ধরেও নি। আর একটা লোকের ক্ষেত্রে আমার প্রাইমা ফেসি মনে হচ্ছে এখনই অ্যারেস্টের দরকার নেই যোগিন্দার মামলা অনুযায়ী, এবং অ্যারেস্ট অপ্রয়োজনীয় হলে আমি অ্যারেস্ট করব না, যোগিন্দার মামলায় বলা আছে। তাহলে যে ডাকলে চলে আসছে, বাড়িটা তার জানা গেছে, প্রাথমিক তদন্ত পাওয়া গেছে, বৈধতার ব্যাচ নেই, ট্যাক্স নেই, সেটা তার সংস্থাকে বলো, তার বাপান্ত তুমি করো, পরের দিন থেকে ব্যাচ চালু করো, না হলে কাউকে মহাকরণে ঢুকতে দেবে না। এগুলো তো হওয়া উচিত, দায়িত্ব তো তাদের নেওয়া উচিত। কিন্তু আমি ওই সংস্থার দায়িত্ব, আপনি এটা বুঝতে চাইছেন না বোধহয়, অ্যারেস্ট করেনি হননি। অ্যারেস্ট মানেই তকমা, অ্যারেস্ট মানেই ভয়, অ্যারেস্ট মানেই লকআপে ধরিয়ে, এবং এরপরে জ্যোতির্ময় বাবু যদি এই চাকরিটা না থাকে এবং এটা আমরা ধারণা করছি, আমরা ধারণা করছি, এগুলো তো ফ্যাক্ট যে জ্যোতির্ময় বলে তাকে সন্ধ্যাবেলা অব্দি বসিয়ে রেখে তারপর তাকে আসতে পারে, সবটাই ঠিক আছে। এই ফ্যাক্ট এখানে সুমনের একটা বক্তব্য কিন্তু আমার মনে হয় সমর্থনযোগ্য, সেটা হচ্ছে যে সংস্থা ওনাকে জ্যোতির্ময় বাবুকে কাজে লাগিয়েছিল, সেই সংস্থা কেন তার আইনি লড়াইয়ের দায়িত্ব নিচ্ছে না? আমরা শুধু আইনি লড়াইয়ের দায়িত্বটা কেন গ্রেফতার করলে এই কথাটা বলছি, আজকে বলছে 7 মাস আগে ওরা সংস্থা কাজ করছে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, সেখানে উইদাউট কোনো সেই সংস্থা তাকে পরের দিন এসে কোর্টে দাঁড়িয়ে বড় ঘেস্তিং ছাড়া তার সঙ্গে আসা উচিত ছিল। আমি তিলোত্তমার কাছে এই প্রশ্নে একবার যাব তিলোত্তমা, সেটা হচ্ছে তাহলে আইনটা প্রভাবশালীদের ক্ষেত্রে একরকম আর জ্যোতির্ময় বাবুদের ক্ষেত্রে কি একরকম? মানে এই প্রশ্ন এই জন্যই উঠছে যে প্রভাবশালীদের জন্য যেরকম বললাম যে 10 দিনের পিসি এবং চাওয়া এবং 4 দিনের পিসি পেয়ে 24 ঘন্টার মধ্যে বলা যায় তদন্ত শেষ আর প্রয়োজন নেই, আর জ্যোতির্ময় বাবুদের ক্ষেত্রে এই আমাদের সামনে চোখের জল যা বলছে। হ্যাঁ, ওই সেই প্রসঙ্গ আবার আসে যে আদর্শ আর প্র্যাকটিস, আদর্শগতভাবে সকলের চোখে আইনের চোখে সমান, তাদের জন্য আলাদা করে ভাববার অবকাশ থাকা উচিত না, কিন্তু আমাদের প্র্যাকটিস তো তা বলছে না, এবং আমরা সাধারণ মানুষও সেটা মেনে নিয়েছি। আমরা আশা করছি যে কিরণ কুমারকে খানিকটা সময় দেওয়া উচিত ছিল, খানিকটা ভব্য একটা আগে থেকে একটা অ্যালার্ম দেওয়া উচিত ছিল, যেটা মুখ্য সচিব নিজে যেখানে দাঁড়িয়ে 48 ঘন্টা তাকে পিসি বা জেসিতে রাখা যায় না, এবং মুখ্য সচিব নিজে দাঁড়িয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করছেন, এবং ক্ষোভ প্রকাশ করার সময়তে তিনি কিন্তু কোনো আইনের কোনো বিশেষ ধারা যা দিয়ে নাকি এই কাজটাকে আটকানো যেত এগুলোরও কোনো উল্লেখ করবার প্রয়োজন মনে করছে না। ধরো আমাদের মতো সাধারণ আমরা যারা আইনের কথায় কথায় এই ধারা ওই ধারা সেই জানি না, আমরা তো জানতে চাইবো যে কোন বেসিসে, কিসের ভিত্তিতে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, যেটা করাটা ঠিক হয়নি। অর্থাৎ তার মানে কি, একজন এরকম উচ্চপদস্থ সরকারি প্রতিনিধি তিনি এরকমভাবে সাধারণ মানুষের কাছে বলছেন, তাতে করে সবসময়ই যেটা হবে যে মানুষের মধ্যে একটা দ্বিধা তৈরি হবে। কেউ কেউ বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ কাজটা ঠিক হয়নি, আবার কেউ কেউ ভাবতে চাইবে যে না বোধহয় কাজটা ঠিকই হয়েছে। এই যে সাধারণ মানুষের মতামতকে প্রভাবিত করা, এটা তো অত্যন্ত অন্যায়, এবং এটা দুর্নীতির একটা অন্যতম জায়গাও বটে। এবং আমি যেটা আন্তরিকভাবে বিশ্বাস করি যে আজকে ভারতবর্ষের এই অনুন্নয়ন এবং দারিদ্র্যের জন্য প্রধানত দায়ী কিন্তু অর্থ সংকট নয়, প্রধানত দায়ী হচ্ছে অসততা এবং দুর্নীতি। আমি চিত্তা দেবীর কাছে আরেকবার যাব যে গ্রেফতারের পর ছেলের সঙ্গে একবারও দেখা হয়েছে? আমি দেখা করতে পারিনি, আমার মেয়ে গেছিল, আমি দেখা করতে পারিনি। দেখা করতে গিয়েছি, আমার মেয়ে করেছে, আমার নাচ জামাই করেছে, ওই জ্যোতির্ময়ের জামাই, মেয়ের বর আর কি জ্যোতির্ময়, ওরা দুজন গেছিল। অপর্ণা দেবী আপনারও দেখা হয়নি? না, যেতে পারি না, দেখতে পারি। কি বলেছেন মেয়েকে? উনি আমার মেয়েকে, হ্যাঁ ছেলেকে, আমার ছেলেকে কিছুই বলিনি, কেঁদেছে খালি হাত ধরে। জিজ্ঞাসাবাদের সময় গায়ে হাত ফাত দিয়েছে কিনা না না, সেসব করিনি। এটা জানে দোষ নয়, পুলিশের লোকেরা জানে কিছু করেনি, ওই বলা হচ্ছে ধরেছে। আমি একটা কথা বলি, এই যে পরিচয়পত্রের কথা বলা হচ্ছে, বহুকাল তো এই করলাম,
রাইটার্স বিল্ডিং সিকিউরিটি একসময় আমি আমার ডেপুটি কমিশনার দেখতাম, পরিচয়পত্র না তুই যে ভেতরে ঢোকে সম্পূর্ণ দায়টা যারা নিরাপত্তা দায়িত্বে তাদের, দে হ্যাভ টু ব্লাডি এক্সপ্লেন যে লোকটাকে এটা নাচে ঢুকতে দিল কেন, 5 মাস ধরে কাজ করলো, ওপর থেকে একটা কিছু বানিয়ে এলো, তারপরে চকাস করে ধরো বলো পরিচয়পত্র, ইটস ননসেন্স, অ্যাবসলিউটলি ননসেন্স। পরিচয়পত্র দিয়ে ঢোকা প্রথম দিন থেকেই গেটের মুখ আটকে বলবে যে আপনি ছাড়া পারবেন পরিচয়পত্র, ওর যে কোম্পানি একটু বলি তারা, আমি বলি শুধু ওই যে শুধু কোম্পানির পরিচয়পত্র দিয়ে রাইটার, যদি পরিচয়পত্র থাকতো পুলিশ হয়তো গ্রেফতার নাও করতো, তাকে আইডেন্টিফাই করানো অনেক সহজ হতো। হ্যাঁ, কিন্তু না দেওয়ার পরিচয়পত্র না দেওয়ার দায়টা শুধু তো সংস্থার না, সরকারেরও, মহাকরণেরও, ভবানী ভবনেরও। একটা কথা বলে এটাকে পরিষ্কার করি প্লিজ, একটা ভূমিকা সংস্থাটার এমপ্লয়িকে প্রোটেকশন দেওয়াটা গুরুতর, লয়ার হওয়ার জন্য উনি আজ এলেন, উল্টো দিকে ঘুরিয়ে দেবেন না প্লিজ। পরিচয়পত্র হাজার সংস্থার থাক, পুলিশ রাইটার্স বিল্ডিং এ ঢুকতে গেলে আলাদা করে পরিচয়পত্র পুলিশ থেকে দেওয়া হবে বা রাইটার্স বিল্ডিং অথরিটিকে দেওয়া হবে, যেখান থেকে আসুক তাদের আমার বক্তব্য শুধু এইটুকু, আমি শেষ করি। যদি পুলিশের দরকার হয় ওই সংস্থা থেকে ইনকোয়ারি করে তাদের কাছ থেকে চিঠি নিয়ে পরিচয়পত্র নিরাপত্তা দপ্তর থেকে কিছু করা হবে, ওরা দেয়নি বলে ওদের ঘাড়ে চাপানোটা ইজ নট ডান। দায়িত্বটা সম্পূর্ণ যেটা নিরাপত্তা আছে ওদের, সংস্থার কোনো দায় নেই, ওদের কাছ থেকে পুলিশ আনিয়ে নেবে, আমরা এটা জানি বলে বলছি আপনাকে। আমার কাছে শুনুন, আপনি অধ্যাপনা করে আমি পুলিশের চাকরি করতাম এটা, এবং ওরা পুলিশের দরকার হলে ওরা অ্যাপ্লাই করবে, বলবে যে এই কাজে দায়িত্ব দেওয়া হলো, ওদের সংস্থার লোককে ডাকবে, তাদের কাছে খবর নিয়ে ওদের কাছে চিঠি নিয়ে ইস্যু করবে, কিন্তু ঢোকার নিরাপত্তা দপ্তর, পুলিশ যেটা রিজার্ভ ফোর্স ডিপার্টমেন্ট আছে, রাজ্যের সিকিউরিটি করে না, সেটা একটা বছর আমার দায়িত্ব ছিল, এইটা তো জানি, হয়তো এরা অর্ডার করে দিয়ে গুলিয়ে ফেলার কোনো মানে না। সন্দীপ, এইখানেই আমার প্রশ্ন, যে আমি ধরে নিলাম যে সংস্থা গ্রেফতার করে যায়, হ্যাঁ উনি চাকরি করতেন, তারও দায় আছে, আমার তা মানতে অসুবিধা নেই, না কিন্তু ক্লিয়ার না, আমার না সুমন বাবু এক সেকেন্ড, আমার উদ্বেগটা আরো গুরুত্বপূর্ণ, যে যদি এই ল্যাপসটা হয়ে থাকে তাহলে তার দায় কার আজকে? তাহলে আমরা ধরে নেব যে মহাকরণ বা ভবানী ভবনে পরিচয়পত্র ছাড়া ঢোকা যায়, মানে এ তো ক্রিমিনাল অফেন্স, যারা এটাকে অ্যালাউ করলেন ক্রিমিনাল অফেন্স। আমি তো সংস্থার দায় পরে দেখব, এ তো পাবলিক প্রপার্টি। আমরা ধরেই নিচ্ছি যে এটা একটা সংস্থা, ধরে নিচ্ছি তো, তার মানে একটা রেজিস্টার্ড লাইসেন্সড কোম্পানি, সেটা আদৌ আছে কি? কারণ এই ধরনের কাজকর্ম, যে কীটনাশক দিয়ে অফিসে কাজ করা, বহু ব্যক্তিগত উদ্যোগে কাজ হয়। এই যে আজকে ছেলেটির পাশে, ওনার পাশে যে আজকে কোনো একজন আইনজীবী নিয়ে কাউকে এসে কেউ দাঁড়ালো না, তাতেই কিন্তু এই সন্দেহটা উঠে আসছে। আরেকটা আমি তোমায় এই করবো, সেটা হচ্ছে তুমি অভিযোগের গুরুত্বটা ভাবো, মহাকরণ পোড়ানোর চক্রান্ত, আমি বলছি ছোটখাটো সংস্থা পালিয়ে যাবে মালিক, যে এর সঙ্গে যুক্তই হবো না, 6 মাস বাইরে পালিয়ে তারপরে আসবো, তুমি বুঝতে পারছো অভিযোগটা? মানে আমি বলছি একটা ব্যক্তি, একজন জ্যোতির্ময় নন্দী এই অভিযোগের তলায়, মানে এটা অভিযোগ সত্য না হলে সে পিষে মারা যাবে। অভিযোগটার গুরুত্ব দেখো, কোম্পানি সবাইকে ধরে বলবে 34 দিয়ে কনস্পিরেসি, একা একা আগুন জ্বালানো হয় না, কনস্পিরেসি 34 সেকশনে কমন ইন্টেনশনের গ্রুপ ধরবে, গ্রুপ তো মানে সংস্থাকে ধরবে, সংস্থার মালিককে কারণ হতে পারে। ভবানী ভবনে 7 বছর ধরে সে কাজ করলো, তার কোনো সার্টিফিকেট কাগজপত্র কিছু আছে গেলেই তো পেতে পারে, এদের কাছে না থাকলে পুলিশকেও নিয়ে আসবে। আমি বলতে চাইছি যে আমার ছেলেকে এমনই চেনে তারা, আমার ছেলের মেয়ের বিয়ের সময় তারা আমাকে সাহায্য করেছে এবং অফিসাররা এসেছিলেন, সে কি পোড়ানোর জন্য গেল? আপনি আপনাদের এই বিচারটা আমি চাই। এটাই ট্র্যাজেডি তো। বর্তমানে ওসি হেস্টিংস খুব এফিশিয়েন্ট অফিসার, হিউম্যান টাচ আছে। আমি শাহী ইমামের কাছে আসবো। আপনি এই মামলার প্রকাশ্যে ক্যামেরার সামনে এই ঘটনাচক্রে ওনাদের হয়ে আইনজীবী হিসেবে দাঁড়াচ্ছেন এবং দায়িত্ব নিয়েছেন, আপনার লয়ার হিসেবে লিগ্যাল পয়েন্ট কি থাকবে জ্যোতির্ময় বাবু? পেপার দেখতে হবে, চার্জ এফআইআর কিভাবে হলো, তারপরে তবে একটা কথা পাবলিক প্রসিকিউটর বলতে পারবে না, ও অ্যাবসকন্ড করবে, কেন অ্যাবসকন্ডেন্স যে শব্দটা সেটা মিটে গেছে। ও নেক্সট ডে আবার নিজে চলে এসছে, যখন ভলেন্টারিলি করতো, যদি পালিয়ে যেত
দুটো জিনিস, আইদার হি উইল রান অ্যাওয়ে অর হি উইল ট্যাম্পার উইথ দি এভিডেন্স। রাইটার্সে তো সে আবার ঢুকে এভিডেন্স পাবে না, রাইটার্সে তার ঢোকা নিষেধ হয়ে গেছে ফর অল টাইম টু কাম, যদি মানে সিকিউরিটি পারপাসে হোক। অ্যাবসকন্ডেন্স হবে না কেন, নিজেই চলে এসেছিল এই দুটো জায়গায়। অ্যান্ড জাস্ট বিকজ তার কাছে কোনো আইডেন্টিটি কার্ড নেই বা কিছু নেই, আর বিলো দি পভার্টি লেভেল থেকে আসছে, তার মানে কোর্ট তো ধরতে বাধ্য না যে না সে করেছে, সেটা নয়। হি ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া, হি হ্যাজ দি রাইট অ্যাজ ওয়েল অ্যাজ দি রাইট অফ কৃষ্ণ কুমার, কিরণ কুমার। ঢুকলো কি করে তাহলে ও? ঠিক আছে, ঢুকেছে মানে কিরণ কুমারের প্রমাণ লোপাট বা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টার এখানে যুক্তি উঠেছে যে সেটা সম্ভব নয়, তাহলে জ্যোতির্ময় বাবুর পক্ষে কি করে সম্ভব? মানে আমি জাস্ট পাশাপাশি এখানে আমি দেখতে চাই পাবলিক প্রসিকিউটরকে বলতে যে আমরা অপোজ করছি। আমার নিজের একটা অভিজ্ঞতা আছে, আমি একবার একটা বই খোলার জন্য লাইব্রেরিতে গিয়েছিলাম, আমাকে প্রচুর মানে আইন কানুন পেরিয়ে যেতে হয়েছিল, এই অমুকের পরিচয়পত্র তমুকের এখন ব্যাপারটা বুঝবেন, এখন রাইটার্স তো রাইটার্স নেই। আচ্ছা, নবান্নে রাইটার এডমিটেড যেটা সব ডিপার্টমেন্ট চলে যাচ্ছে, উঠে যাচ্ছে, তার লোকজন নানাজন একটু ঢিলে ঢালা আছে। প্রশাসনের যারা কাজ করছিল কেরোসিন পেস্টিসাইডের কাজ, তারা এতদিন ধরে নিরাপত্তা রক্ষীরা তাদের চেনে, 5 বার যাতায়াত করছে একটাই গেট দিয়ে বা দুটো গেট দিয়ে ঢোকে, চিনে গেছে, অ্যালাউ করে দিয়েছে এরকম। এখন ঢিলে ঢালা সুলতানি আমলের না, কিন্তু একটা সুজাতা সেটা হচ্ছে জুন মাস থেকে জ্যোতির্ময় বাবু কাজ করছেন, রাইটার্স উঠে গেছে তো অক্টোবর মাসে, যার ফলে উনি কাজ শুরু করছেন কিন্তু জুন মাস থেকে। তাই তো, তখন আমি তো ধরে নিচ্ছি তখন থেকে ব্যাচের প্রশ্নে যেটা সন্দীপবাবু বলছেন অ্যাবসলিউটলি কালি, যারা নিরাপত্তা দেখে, আমাদের ঢুকতে গেলেও নিরাপত্তা স্লিপ দেখিয়ে করে ঢুকতে হয়, যারা ওখানে রেগুলার বাইরে আপনি রেগুলার যান না, যারা রেগুলার যাচ্ছে তাদের জন্য ব্যাচ হবে আলাদা। এবং জানি আপনি আমি জানলে তো একদিনের জন্য তখন করে দিলে ব্যাচ আলাদা, যারা নিরাপত্তা যারা করে এমপ্লয়িদের ব্যাচ আলাদা, তাদের অনেক সময় দেখে দেখাও হলেও বলে, এইগুলো তো আছে, তাদের দেওয়া উচিত ছিল, না থাকলে সংস্থাকে বলা উচিত নাম দাও, এরা সেটা ভেরিফাই করে তখন তারা ইস্যু করে, এগুলো করেনি। এগুলো তো চূড়ান্ত কারণে জ্যোতির্ময় কেন তার থেকে সুবিধা হচ্ছে ধরে নিয়ে জেলে ভরে দেওয়া, আর সাহেবকে বলো সাহেব আমরা করে ফেলেছি, সাংঘাতিক এবং ভালো করে তখন এটা বানানো সেকশনটা। এই সেকশনটা তুমি যেটা বারবার আপনি বলছেন যে সেকশনটা হচ্ছে মহাকরণের আগুন, সেকশনটা ভীষণ গুরুতর মামলা ধরেছে একজন, একেবারে আমার যা শুনে এখনো মনে হচ্ছে একটি কর্মচারী একটি কোম্পানি, প্রাইভেট কোম্পানি নিয়োজিত, যার সিকিউরিটি অবহেলার কারণে ব্যাচ নেই, সকালবেলা একটি ছোট বাক্স নিয়ে স্ত্রীটাকে কেরোসিন তেল নিয়ে মানুষটা একটু সারাদিন কাজ করতে আসে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবং কোনো পিপি ওই পুলিশের নির্দেশ ছাড়া বা সরকারের নির্দেশ ছাড়া নরম হবে না, জামিনের পর বিরোধিতা করে যাবে, ইমাম সাহেবকে বারবার বলতে হবে, তখন জামিন। আমার মনে হয় যদি কিছু না আজকের এই প্রচারের একটা ভালো দিক থাকবে, নিশ্চয়ই আমাদের আবেদনে যদি মনে হয় ভুল হয়েছে, খুব ভালো লোক, খুব মানবিক মানুষ, উনি নিশ্চয়ই কিছু একটা করবেন। এটা ঘটেছে এই প্রথম মহাকরণে উইমারা, এটা কিন্তু বেসরকারি রেজিস্টার অফ পাবলিকেশন, সেটা হতে পারে, মানে মনে হচ্ছে যে প্রথম উইমারার কাজটা হলো মহাকরণ, উইপোকাদের চক্রান্ত, অভিজ্ঞতা ছিল না, কারণ ছাড়ানোর কাজও তো এই প্রথম হচ্ছে, অভিজ্ঞতা ছিল না, আমাদের কলেজের লাইব্রেরিতে প্রতি বছর এই কাজ হয় এবং আমরা জানি এই গন্ধের সাথে আমরা ভীষণ রকম পরিচিত, খালি এটা এরা জানেন না, সম্ভবত এই প্রথম হলো এবং তারা এটা করেছেন। আমার মনে হয় মানে গুড সেন্স প্রিভেল করুক গভর্নমেন্টের এবং এই ছেলেটিকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক, এটা আমরা আমি একবার আরেকবার নামটা আপনার কাছে শুনতে চাইবো একটা বিশেষ কারণে। বিস্ময় রায় বললেন কি? হ্যাঁ, বিস্ময় রায়। হ্যাঁ, কিন্তু উনি কোনো বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত না, উনি হচ্ছে রেজিস্টার অফ পাবলিকেশন, হোম ডিপার্টমেন্টের অধীনে। মানে যদি বিস্ময় রায় হন, মানে আমি যাকে চিনি বা যিনি আছেন সেই একই ব্যক্তি হন, ডেকে নিয়ে গেছেন কাজ করানো, তিনি রেজিস্টার অফ পাবলিকেশন স্বরাষ্ট্র দপ্তরের অধীন, কোন বেসরকারি সংস্থা। কারণ যেহেতু প্রেস কন্ট্রোলটা করার জন্য যদি এই বিষয় রায় আমরা যাকে চিনি, আমি যাকে চিনি সেই সরকারি লোক ডেকে নিয়ে গেছে। না, চার্জ ফ্রেম করলে তো বিস্ময় রায় সবার আগে পালিয়ে যাবেন, উনি বলবেন আমি চিনি না, ওই ঝঞ্ঝা উপর থেকে বলেছে, একেবারে মিলে যাচ্ছে। ইনি আগে ভবানী ভবনে বসতেন তো, আগে বসতে, মানে এই দপ্তর তো আগে ভবানী ভবনে ছিল, সেই বিষয়টা রেজিস্টার অফ পাবলিকেশন কোন প্রাইভেট ফার্ম না। আমরা আলোচনাটার প্রেক্ষিতে পাল্টে গেলাম। এখানে যদি চার্জ ফ্রেমড হয় ওনার এগেইনস্টে, জ্যোতির্ময় বাবুর এগেইনস্টে, তাহলে বিস্ময় রায় সবার আগে বিস্ময় প্রকাশ করবেন আসলে আমি ওনাকে চিনি না,
কিভাবে ঢুকে দিতে যায় না মানে আমি বলছি আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এইটা ভেবে যে একটা ছোট বা মাঝারি মাপের কীটনাশক স্প্রে করার সংস্থা, কিন্তু উনি যার নাম সংস্থা বলে কিছু নেই, মানে ইনি ব্যক্তিগতভাবে কাজটা করতেন এবং দপ্তরটা শিফট করেছে। আগে ভবানী ভবন ছিল, তারপরে মহাকরণ। উনি চেনা জানা সূত্রে ডেকেছেন, বিষয়রা ওকে ডেকে নিয়ে গেছেন কারণ ও জানা স্বাভাবিক। উনি আমাদের পাবলিকেশন চার্জে প্রায় কাজে লাগান, টেনে নিয়ে গেছেন। যেহেতু এই গুরুতর চক্রান্ত বলা হয়েছে বলে বিষয়টা ধারে কাছে আসবেন না, আর কেন কেউ ধারে কাছে বা পাশে নেই বলে ওই ছেলেটিকে নিয়ে জেলে ভরা হবে। আপনি সার্কেলটা ভাবুন, এ প্রায় সুলতানি আমলের। এটা সরকারেরই কিন্তু মানে ঠান্ডা মাথায় মানে সরকার এবং পুরোটাই তো মিলে যাচ্ছে। জুলাই মাসে ভবানী ভবন থেকে রাইটার্সে শিফট করেছে বলে কাজটা আগে করেছে বলে চেনা লোককে মানে আমাদের কলেজেও যাদেরকে নিয়ে আসা হয় তাদেরকে চেনা জানার মধ্যে থেকেই নিয়ে আসা হয়। একজন সরকারি আধিকারিক নিয়ে কাজ করাচ্ছে মানে আপনি তো ছেলেটাকে নিয়ে গেছেন, তাহলে আমার ছেলে। আমি একবার জানতে চাইবো মাসিমা আপনার কাছে বিষয়টা ঠিক কি বলেছেন, কি কথা আমি বলছি যে স্যার আপনি এরকম আমার ছেলেটাকে নিয়ে গিয়ে তাহলে এরকম কেন করলেন আমার ছেলেটা, আমি কি করবো এইবার? তখন বলছে যে আমি তো সরকারি চাকরি করি, সরকারি চাকরি করি, আমি সেরকম ভাবে কিছু করতে পারবো, তবে আপনার পাশে আমি আছি। তার মানে মধ্যযুগীয় পরিস্থিতি। একটি কলেজে তুমি দেখেছো একজন আসে শনিবার ওই 1 ঘন্টা সমস্ত আমরা লাইব্রেরি গিউনো খুলে দিই, ও একা একা করে দেয়, গন্ধ আছে কেরোসিন এগুলো, আমরা ওই লাইব্রেরিটা ছেড়ে তো বলে নোটিশ দিয়ে দেয় এই সময় থেকে পেস্টিসাইড যাবে, শনিবার করে সোমবার অব্দি গন্ধটা থাকে বলে একজনই এসে। মানে সরকারি একজন সরকারি আধিকারিক পরিচিত বলে নিয়ে গিয়ে তারা কাজ করাবেন, তারপরে যখন আমাদের যারা নিরাপত্তা কর্মী পুলিশের তারা আইডেন্টি কার্ড দেবেন না, সুতরাং তাহলে কেন যে নিয়ে গেলেন তিনি আমি সরকার কর্মচারী আমি আর কি করবো, আর আইডেন্টি কার্ড যারা দেওয়ার দায়িত্ব তারা দেবেন না বলে কেন ঢুকেছো, পরে ওরা জেলে থাকবে। দ্যাটস ওয়্যার উই লিভ। এটাই হচ্ছে আমাদের সিস্টেম, এটাই হচ্ছে আমাদের পরিস্থিতি। খুব খারাপ। যারা পড়ে তারা ওরা জানেন 5 টাকার মানে কি, উনি একটা লয়ারও ঠিক করে দিয়েছে। আশঙ্কা লয়ারও ঠিক করে দিয়েছে, টাকা দিয়েছে। আশঙ্কা যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হি শুড ইস্যু আ স্টেটমেন্ট যে আমি বলেছিলাম, আমার বলাতেও গেছে, ও রকম নয়, আমি ওকে চিনি, এত বছর ধরে কাজ করছি। শুনুন ওই যে উপর মহল, ওই যে উপর মহল থেকে কথাটা বলা হয়েছে, ওর ধারে কাছে উনি হয়তো এগুতে ভয় পান, বললে হবে না, এগিয়ে করে যেটা হবে সেটা ওরা স্ত্রীর কাছে ছোট একটি মেয়ে, তার কাছ থেকে কেরোসিন নিয়ে ভোরবেলা উঠে একটি বাক্সতে সবগুলো পিঠে করে নিয়ে দিনের পর দিন কাজ করবে সামান্য বেতনে, তাকে জেনে থাকতে হবে। শুধু তার পরিবারটা কি খাবে তার কোনো সন্ধান। এই হচ্ছে আমাদের পরিস্থিতি, এই হচ্ছে গভর্নেন্স, এই হচ্ছে গণতন্ত্রের সিস্টেম আমাদের, এই আমাদের ব্যুরোক্রেসি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার অফ 7 বছর মামলা চালানোর পর একজন পিও 57 টাকা মানি অর্ডারে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দীর্ঘশ্বাস দিয়ে এই অনুষ্ঠান আমাদের শেষ করতে হচ্ছে। আমরা শুরু যেখানে করেছিলাম, হ্যাঁ হয়তো অনেক কোটি টাকার আইএএস আইপিএস প্রভাবশালী মহল যুক্ত আছেন বলে হইচই অনেক বেশি হচ্ছে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দুর্নীতির অভিযোগ নিয়ে শুরু হয়েছিল এবং একজন ব্যক্তি, একজন সামান্য হতদরিদ্র পরিবারের কীটনাশক স্প্রে করে এরম একজন ব্যক্তি যতীন্ময় নন্দী, সেখানে আমাদের অনুষ্ঠান শেষ হলো। রাষ্ট্র, ব্যক্তি, দুর্নীতি এই শব্দগুলো জুড়ে থাকে যখন শাসনযন্ত্রটা চলে, বোধহয় আরেকটু সতর্ক হওয়া উচিত যে নির্দোষ কেউ তার সেই শাসনযন্ত্রের নিচে পিষে যাচ্ছে না, তো সতর্ক থাকা। এবং সবথেকে বড় কথা যে ঠিক যেরাম শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে যতীন্ময় বাবু, ব্যক্তি যতীন্ময় নন্দীর ক্ষেত্রেও যেন সুবিচার আসে এবং সত্যি যেটা সেটা উদ্ঘাটিত হয়। সত্যি কি আমরা জানি না, কিন্তু সত্যি উদ্ঘাটন করা হবে এবং দোষীরা শাস্তি পাবে, নির্দোষ মুক্ত হবেন, এই দাবি নিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। আমি এটা গভীরভাবে বিশ্বাস করি উনি কোনো দোষী করেননি, উনি কোনো অন্যায় করেননি, কোনো দোষী করেননি। যেটা উনি প্রত্যেকবার করেন সেটাই করেছেন। এখানে কোনো ম্যাল ইন্টেনশন বা কি বলবো অন্তর্ঘাত বা পুড়িয়ে দেওয়ার চক্রান্ত বা কোনো কিছুই নেই। উনি একটি সরকারি কাজ করতেন, তার বিনিময়ে ওটা ওনার পেশা, উনি তার বিনিময়ে পয়সা পেতেন, উনি সেই কাজটাই করেছেন। আমার দায়িত্বে পুরো কাজটা হয়, সুতরাং আমি দায়িত্ব তো অস্বীকার করতে পারবো না। আমি ওনাকে অবশ্যই আমি কাজের
ওনার কাজ আমি ব্যবহার করছি, কাজে লাগিয়ে 2004 সালে আমি জয়েন করার পর থেকে আমি দেখেছি যে উনি এসে কাজ করছেন। একটা নতুন আর কি চুক্তি হয় সরকারি ভাবে, আমি ওনাকে একটা ওয়ার্ক অর্ডার পেশ করি এবং বছরে 6,000 টাকা অর্থাৎ মাসে 500 টাকা এই রেটে চুক্তি হয়। সেটা 2007 সালে সেটাতে আমি সই করে সেই ওয়ার্ক অর্ডার ওকে দিয়েছি। তার কপি কিন্তু আমি পুলিশকে দিয়ে দিয়েছি, পুলিশের কাছে সে কপি আছে। হ্যাঁ, অর্থাৎ উনি যে আমাদের অফিসের দ্বারাই স্বীকৃত কর্মী, কর্মী মানে বাইরে, এটা কন্ট্রাক্ট, কিন্তু কন্ট্রাক্টে যে উনি রয়েছেন সেটা আমাদের পরিষ্কার করে বলা। এই 8-9 বছরে আমি ওনার দিক থেকে কোনো আপত্তিকর কোনো কিছু দেখিনি, এটা কিন্তু খুব পরিষ্কার করে আমি যেমন আপনাকে বলছি তেমনি আমি কিন্তু পুলিশকেও বলেছি। ওনার চোখে, আমার ধারণা ওনার চোখে ওটা পোকা মারার তেল ছাড়া কিচ্ছু না। এটা অবশ্যই কম্বাস্টেবল, কেরোসিন, জ্বালানি সবই সত্যি, কিন্তু বিষয়টা উনি যেভাবে দেখেছেন সেটা হচ্ছে এটা একটা পোকা মারার তেল। উনি সরকারি টাকায় কাজটা করছেন, যা বাকি যা স্প্রে করে দেওয়ার পর বাকি যা রেসিডিউ ছিল সেটা উনি আশেপাশে ছড়িয়ে দিয়েছেন। এই কথাটা কিন্তু আমি পরিষ্কার করে প্রথম দিন উনি যখন আমার পাশে বসে জেরা হচ্ছিল তখনই আমি পুলিশকে জানিয়েছি, এবং পুলিশ মানে শুধু থানার অফিসার নন, একদম ঊর্ধ্বতন যে আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন আমি তাদেরকে দত্তহীন ভাষায় কথাটাই বলেছি যে এর মধ্যে কোনো চক্রান্ত বা কোনো ম্যাল ইন্টেনশন বা কোনো অপরাধের চেষ্টা নেই, এটা একটা রুটিন জব। আমরা সকলের সেইভাবে বিষয়টাকে দিচ্ছি। সরকারের যে স্ট্যান্ড এ ব্যাপারে সে ব্যাপারে আমি কিছু কোনো মন্তব্য করবো না। আমি যেটা সত্য বলে জানি আমি সেটা বললাম, কারণ সত্য, ট্রুথ শ্যাল প্রিভেল এন্ড ট্রুথ মাস্ট প্রিভেল। প্রতিপক্ষ নিবেদন করছে প্রিমিয়াম গোল্ড হাই স্ট্রেংথ সিমেন্ট,